সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে আর্থিক সহ বিভিন্ন খাতের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার ভয়াবহ সব চিত্র। এতদিন উন্নয়নের যে তথ্য গল্প শোনানো হয়েছে তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের চরম অসন্তোষের চিত্র দেশের গণমাধ্যমগুলো বরাবরই তুলে ধরে আসছে। এই কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে বহুবার আমরা চিকিৎসা খাতের নানান অনিয়ম, দুর্নীতির দলবাজি, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা, মাফিয়াগিরি নিয়ে আলোচনা করেছি। সুনির্দিষ্টভাবে সমস্যাগুলো তুলে ধরেছি, কিন্তু কানে তোলেনি তৎকালীন সরকার। দেশে বিদেশে বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশে মোট চিকিৎসা ব্যয়ের 73% বহন করতে হয় রোগীর নিজেকে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। ফলে চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য না থাকায় প্রায় 3 কোটি মানুষ অসুস্থ হওয়ার পরেও কোনো চিকিৎসাই নেয় না। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ওষুধ, টেস্ট সহ চিকিৎসা সেবা পাওয়ার কথা, অথচ অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক থেকে টেস্ট করে আনতে হয়। ওষুধের পেছনে ব্যয় করতে হয় 25% টাকা। 27% মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। রোগীর চিকিৎসা ব্যয় কমানোয় রাষ্ট্রীয় কোনো উদ্যোগ তো নেই, উল্টো ক্রমাগত পকেট কাটার বন্দোবস্ত করা হয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে রোগীদের আয়না বাড়লেও বিভিন্ন অজুহাতের চিকিৎসা ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। ওষুধ কোম্পানিগুলোও ইচ্ছে মতো ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে। টেস্ট বাণিজ্য, আইসিইউ বাণিজ্য, ভুল চিকিৎসা, ভুল ডায়াগনোসিসের অভিযোগ তো নিয়মিতই উঠছে গণমাধ্যমে। গবেষণার তথ্য দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হচ্ছে। আবার যে বরাদ্দ দেওয়া হচ্ছে তার গুণগত ব্যয় নিশ্চিত হচ্ছে না। বিএসএমইউতে 2022 সালের আগস্ট এবং ডিসেম্বরে 403 রকমের 6,612টি চিকিৎসা যন্ত্র কেনা হয় 283 কোটি টাকায়। অভিযোগ উঠেছে জনবল না থাকায় 90% যন্ত্রপাতি একদিনের জন্য ব্যবহার করা হয়নি, অথচ এসব যন্ত্রপাতির মেয়াদ আছে আর মাত্র 1 বছর। সম্প্রতি গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের প্রত্যাশা, অন্যান্য খাতের মতো চিকিৎসা খাতের সংস্কারেও কাজ করবে এই সরকার। আর এই প্রত্যাশা সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় সাশ্রয়ী ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য, ঢাকা মেডিকেল কলেজের ট্রেনি চিকিৎসক আতাউর রহমান রাজীব, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ। দর্শক, আপনিও চাইলে আলোচনায় যুক্ত হতে পারেন, আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। এর জন্য ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ, বাংলাদেশের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে 3.7% মানুষ নতুন করে দারিদ্রতা গ্রহণ করছে কিংবা দরিদ্র হয়ে যাচ্ছে। দেশের চিকিৎসা কেন এত ব্যয়বহুল আমাদের মতো দেশে বিশেষ করে? দেখুন, আমরা যদি চিকিৎসার আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদের সরকারি খাতে আছে, বেসরকারি খাতে আছে। সো আমাদের সরকারি খাতটা যদি পুরোপুরি ফাংশনাল করতে পারতাম আমরা, তাহলে কিন্তু আমাদের প্রাইভেটের দৌড়াদৌড়ি করতে হতো না। আপনার রিপোর্টে যেটা বললেন যে আমাদের সরকারি জায়গায় যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই জায়গাটা যথেষ্ট রকমের অপ্রতুলতা আছে। সেই অপ্রতুলতা আছে যেমন হিউম্যান রিসোর্সে, সেই অপ্রতুলতা আছে ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে যেটা আপনার রিপোর্টে বললেন, এবং সেই অপ্রতুলতা আছে মেডিসিনের ক্ষেত্রে। এবং যেটা বলা হলো সেটা হলো যে বাজেট যেটা দেওয়া হচ্ছে, সেই বাজেটটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যেত, সেখানে যদি কোনো লিকেজ না থাকতো, সেটা যদি অপটিমাইজ করা যেত এই বাজেটটাকে, তাহলে কিন্তু এখন যে ধরনের সার্ভিস প্রডিউস হয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে তার থেকে 3 গুণ বেশি সার্ভিস সরকারি খাতে প্রডিউস করা সম্ভব হতো। তাহলে এইটার জন্য কিন্তু মানুষকে প্রাইভেটে যেতে হতো না। ফলে সঙ্গত কারণে সরকারি জায়গায় সার্ভিসটা না পেয়ে মানুষকে যেতে হচ্ছে প্রাইভেট, এবং যারা সরকারি হসপিটালে সার্ভিস নিচ্ছে তাদেরকেও বাইরে থেকে ওষুধ এবং বাইরে থেকে ডায়াগনস্টিক টেস্ট করা হচ্ছে। তার সঙ্গত কারণেই তার খরচ বেড়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের সরকারি কোনো ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স থাকলেও সেখানে নানা রকমের সিন্ডিকেট আছে, সেটার মাধ্যমে তারা করতে পারছে না আর কি। সো প্রাইভেটে তখন যেতে হচ্ছে। এই প্রাইভেটের ভিতর আবার ধরন আছে। প্রাইভেট সব আমাদের যেটা প্রাইভেট মানেই প্রফিট মোটিভ, সেখানে কিছু নন প্রফিট মোটিভ হসপিটাল আছে, বাট এই প্রফিট মোটিভ হসপিটালগুলো সেটা হলো তারা
যাচ্ছাতাই রকমের প্রাইসিংটা করছে, এবং সেই কেন প্রাইসিংটা করছে, কারণ এটা দালাল চক্র নির্ভর একটা প্রাইভেট খাত আমাদের গড়ে উঠেছে। কিছু কর্পোরেট হসপিটাল ছাড়া বেশিরভাগ হসপিটাল যেগুলো, সেগুলো হচ্ছে যে দালাল চক্র নির্ভর। তো দালালকে পয়সা দিতে হচ্ছে, এবং সেখানে তাদের ডায়াগনস্টিক্সের জন্য কমিশন দিতে হচ্ছে, নানা রকমের যে খরচ, সেই খরচ বেড়ে যাচ্ছে, আর অতি মুনাফা বৃদ্ধি তো আছে। সো নানা কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে ধরনের একটা প্রাইভেট হসপিটাল চার্জ করা উচিত একটা ডায়াগনস্টিক্সের বা একটা বেডের বা একটা ক্যাবিনে, তার থেকে দেখা যাচ্ছে আমাদের 5-7 গুণ বেশি তারা চার্জ করছে। ফলে এই বার্ডেনটা রোগীকেই বহন করতে হচ্ছে, যার কারণে এই যে আমাদের আউট অফ পকেট পেমেন্ট বেশি। আমাদের আউট অফ পকেট পেমেন্ট বেশি হওয়ার আরেকটা প্রধান কারণ, যেটা আপনার রিপোর্টে এসেছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের ওষুধ, তার মানে আমরা যে ওষুধ যেটা আমরা ব্যবহার করছি, সেটা হলো যে আমরা যাচ্ছাতাই রকমের ওষুধ ব্যবহার করছি। আমরা নিজেরাও বেশি পরিমাণ কিনে খাচ্ছি, কারণ কোনো রকমের নাই। আমি যে কোনো ধরনের মেডিসিন, সেটা অ্যান্টিবায়োটিক হোক আর যাই হোক, সেটা হচ্ছে যে আমি সরাসরি ওষুধ দোকান থেকে কিনতে পারি। আমাদের কোয়াকরা দেয় অজস্র রকমের ওষুধ, এবং আমাদের যারা ফর্মাল প্রোভাইডার আছে, দ্যাট মিনস এই যে যারা হসপিটালে চাকরি করেন, ফর্মাল সেক্টরে যারা আছে, তাদেরও ওইখানে নানা রকমের বিষয় আছে, যে তাদেরও যে ওষুধের প্রেসক্রিপশন, সেটা অনেক ক্ষেত্রে রেশনাল না। সো এই নানা যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলোর জন্য দায়ী হচ্ছে যে আমাদের যে এই যে চিকিৎসা সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে এবং চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো ডাক্তার আতাউর রহমান রাজীব। রোগীর কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা কেন আমরা নিশ্চিত করতে পারছি না, সমস্যাটা কোথায়? রোগীর কাঙ্ক্ষিত সেবা আপনার নিশ্চিত করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের স্ট্রাকচার যে কাঠামোটা আছে সেইটাতে একটু, বা সিস্টেম যেটা আছে সেটাতে অনেকটা ভুল আছে। যেমন আপনি যদি চিন্তা করেন ঢাকা মেডিকেল কলেজ বা দেশের যে বড় বড় যে হাসপাতালগুলো আছে সরকারি, তো সেই হাসপাতালগুলোতে ডাক্তার যে পরিমাণে আছে তার বেশি পরিমাণে রুগী আছে। যেমন যদি 30 থেকে 20 বেডের 20 থেকে 30 বেডের যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডে শুধু যে 30 থেকে 40টা রুগীই থাকবে তা কিন্তু না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা বেডে 2 থেকে 3টা রুগীও থাকে, আবার বেশিও হয়, ফ্লোরিংও হয়, এবং অনেক পেশেন্ট থাকে যারা ফ্লোরে থাকতেছে। তো সেই ক্ষেত্রে সেই রোগীগুলোকে যদি আপনি দেখতে চান, প্রপারভাবে দেখতে চান, তো সেইখানে আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাক্তার দরকার, পর্যাপ্ত পরিমাণে স্টাফ দরকার, ওয়ার্ড বয়, সিস্টার থেকে সব কিছু দরকার। এখন ঢাকা মেডিকেলে একটা জিনিস চালু আছে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে চালু আছে, যে ডেইলি ওয়ার্ক বেসিসে কিছু স্টাফরা কাজ করে। তো ওরা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে চলে যায়। তো চলে গেলে সেই ক্ষেত্রে পুরো ওয়ার্ডটা সামলাইতে হয়, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে যে স্টাফটা, তাকে সেই ক্ষেত্রে একজন দেখা যায় বা ম্যাক্সিমাম 2 জন। তো একটা নাইট ডিউটিতে যদি আপনি একজন নার্স থাকে, একজন ওয়ার্ড বয় থাকে, বা 2 জন ডক্টরও থাকেন, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি তো সুন্দরভাবে ওই পেশেন্টগুলোর চিকিৎসা দিতে পারছি না। তো এখন এই স্ট্রাকচার বা সিস্টেমটা যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন করলেই আমি সম্পূর্ণ প্রপারভাবে আমি চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে পারবো, এবং ওয়ার্ডের যে পেশেন্টগুলো থাকবে তারা পর্যাপ্ত পরিমাণে। আপনি যেটা বলছেন যুক্তি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের তো বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ছে, বিভিন্ন খাতে আমরা বড় বড় স্ট্রাকচার তৈরি করছি, মেগা প্রকল্প বাস্তবায়ন করছি, কিংবা করে এসছে আগে যেগুলো আমরা দেখেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ খাতে কেন আপনি যে বিষয়টি বললেন, যেখানে বাঁচা মরা সম্পর্কিত, যেখানে মানুষ তার মিনিমাম সেবাটা নিতে যাবে, সেখানে কেন জনগণের এত ঘাটতি থাকবে? হ্যাঁ, এখন জনগণের ঘাটতি, এখন বিগত 15-16 বছরে যে একটা সিস্টেমে চলে আসছে সরকারটা, এখন সেইখানে বোঝাই যাচ্ছে স্পষ্ট যে একটা দুর্নীতির বিষয়টা চলে আসে, স্পষ্টভাবে চলে আসে। কারণ স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হয় নাই তা কিন্তু না, বরাদ্দ হয়েছে, বাট সেই বরাদ্দর যে অর্থগুলা, সেই অর্থগুলো সুফলটা পৌঁছায়নি, না, হয়নি, কার পকেটে চলে গেছে, ডেফিনেটলি পৌঁছায়নি। এখন ছাত্র আন্দোলনের ফলে মানুষের আস্থাটা চলে আসতেছে। এখন আমাদেরও ভরসা আছে, এই যে এখন যে সরকারটা আছে, তত্ত্বাবধায়ক সরকার বলেন, তো তারা এটা নিয়ে কাজ করতেছেন, মানে অন্তর্বর্তী যে সরকারটা আছে তারা কাজ করতেছেন। হ্যাঁ, তো আমরা আশা করি এটার একটা সলিউশনে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। জি জি জি, ধন্যবাদ আপনাকে জনাব রাশেদ রাব্বি। একে তো দেশের স্বাস্থ্যসেবা খাতে বাজেট বরাদ্দ কম, তারপরেও যতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে তার বড় অংশই দুর্নীতি খেয়ে ফেলছে। শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে, কিন্তু বাক্সবন্দি করে ফেলে রাখা হচ্ছে, অথবা এমন সব যন্ত্রপাতি কেনা হচ্ছে যেগুলো আসলে উপযোগী নয়, ব্যবহার করার মতো নয়। জনগণের করের টাকা এমন অপচয়ের জবাবদিহিতা কি আদৌ মানে আগে তো দেখিনি আমরা, কিন্তু মানে আপনাকে শুনতে চাই যে আসলে কোনো জায়গায় কি জবাবদিহিতা নেওয়া হয়েছে? ধন্যবাদ। এই স্বাস্থ্য খাতের যে দুর্নীতির বিষয়টা বললেন, এটি বাংলাদেশের আমার মনে হয় যে আপামর জনসাধারণ সবাই এই বিষয়টি জানে। যদিও স্বাস্থ্য খাতের বাজেট খুবই কম,
দুর্নীতির যে আওয়াজটা তৈরি হয় সেটি অনেক বড়। তো এই ক্ষেত্রে আমি যেটি বলবো যে প্রায় 2000 বছর আগে কনফুসিয়াস একটি কথা বলেছিলেন যে রাষ্ট্র পরিচালনার জন্য অনেক আইন কানুনের প্রয়োজন নেই যদি কিনা রাষ্ট্রের প্রধান ব্যক্তি সৎ হয়। তো আমি এই ক্ষেত্রে এটিকে যদি স্বাস্থ্যে ডাইভার্ট করি যে মন্ত্রী যদি ব্যক্তিগতভাবে চান যে প্রত্যেকটা কাজ সুন্দর সুষ্ঠুভাবে করতে হবে, সচিব যদি চান, তাহলে আমার মনে হয় যে বাকি সবাই ওই ডিসিপ্লিনের মধ্যে চলে আসতে বাধ্য। আমরা দেখেছি এরকম যে বাক্সবন্দি, বাক্সের ভিতরে ইট, যখন স্পেসিফিকেশন কমিটি বাক্স খুলে স্বাক্ষর করতে যাবে তখন দেখছে যে বাক্সভর্তি ইট। আমরা হৃদরোগ হাসপাতালে এমন তথ্য পেয়েছিলাম, নিউজ করেছি। এবং অতি সম্প্রতি যেটি ঘটেছে, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে বিগত যে সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক সাহেব, উনি কিন্তু সরকারের একটি প্রজেক্ট ওনার নিজের এলাকায় করতে গিয়ে নিজের জমি কিনে সেই জমির দাম বাড়িয়ে ফেলেছিলেন। রাইট, হ্যাঁ, প্রায় 30-33 একর জমি, যেটা উনি নাল জমি কিনে সেখানে বালু দিয়ে ভরাট করে বিক্রি করার চেষ্টা করেছিলেন সরকারের কাছে, যার 100 কোটি টাকা বেশি দামে। এখন মন্ত্রী নিজে যদি সরাসরি এই ধরনের কার্যক্রমে জড়িত হয়ে পড়ে, তাহলে প্রত্যেকটা পর্যায়ে যারা আছেন তারাও কিন্তু এর বাইরে যেতে পারবেন না। এবং আমি এরকম আরও দেখেছি, যেহেতু আমি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি, অধিদপ্তরের দুপুরবেলা একজন পরিচালক খেতে বসেছেন, লাইন ডিরেক্টর ওনাদেরকে বলা হয়, যারা অপারেশনাল প্ল্যানগুলো পরিচালনা করে, খেতে বসেছেন, ভাতের ভিতরে হাত। ওই সময় মন্ত্রণালয় থেকে ফোন এসেছে, উনি ওই অবস্থায় হাত না ধুয়ে দৌড়ে চলে যেতে হয়েছে চেক ইস্যু করার জন্য। এই জিনিসও আমি দেখেছি ঈদের আগে, এবং এটা নিয়ে আমরা হাসাহাসিও করেছি যে এটা কি ঈদের খরচ যাচ্ছে কিনা বা এরকম বিষয় হয়েছে। তো এই যে দুর্নীতি, অনিয়ম, আপনি যেটি বলছিলেন জবাবদিহিতা কে করবে? আমরা কিন্তু বেশিরভাগ তথ্য, যেই ঘটনাগুলো ঘটে তার 10 থেকে 15% তথ্য আমরা পেয়ে থাকি, বাকি তথ্য কিন্তু আমরা পাচ্ছিই না। ঘটনার আড়ালে থেকে যেই তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে, সেগুলো নিয়েই কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই যে স্বাস্থ্যমন্ত্রীর কথা বললাম বিগত সময়ের, ওনার এই ঘটনা কিন্তু কয়েকটি পত্রিকা, আমি নিজে নিউজ করেছি, আরও 2টি পত্রিকায় নিউজ হয়েছে, কিন্তু এরপরে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা কোনো কথা বলা হয়নি যে এটি ব্যবস্থা নেওয়া হবে বা এই কিছু। ফলে ওই যে দুর্নীতির যে চর্চা, ওই চর্চা থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি। এবং সবাই মনে করছে, এমনকি কোভিড মহামারীর সময়ও আমরা যে দুর্নীতিগুলো দেখেছি, মানে সেগুলো কিন্তু সেরকম কোনো ব্যবস্থাই নেওয়া হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। ডক্টর লিয়াকত আলী, দেশের চিকিৎসা ব্যবস্থা সেবার পরিবর্তে বাণিজ্যে পরিণত হয়েছে, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটার জন্য দায়ী আসলে কি বা কারা? যেসব আলোচনাগুলো হলো আমার সহযোগী আলোচকবৃন্দ করলেন, সেগুলো সবই কিন্তু শেষ পর্যন্ত আপনার বাণিজ্যের দিকে ইঙ্গিত করে। যখন প্রাইভেট সেক্টর অনিয়ন্ত্রিত থাকে, যখন জনবল অপ্রতুল থাকে, তার অবকাঠামো অপ্রতুল থাকে, তখন প্রাইভেট সেক্টরে রোগী চলে যায়। আর যখন দুর্নীতি হয়, সব কিছু কিন্তু দায়ী। এইগুলোকে আমরা বলি ফায়ার ফাইটিং, যেটা এক্ষুনি এগুলোর প্রতিরোধ করা দরকার। কিন্তু আমি আরেকটু গোড়ায় যাব, যেহেতু এখন বৈষম্য বিরোধী আলোচনা চলছে, সুদূর প্রসারী সংস্কারের আলোচনা চলছে, এমনকি সংবিধান নিয়েও আলোচনা চলছে। আপনি যদি সংবিধানে যান, আমাদের 15 ক এবং 18 ধারায় খুব পরিষ্কারভাবে যে স্বাস্থ্য রাষ্ট্রের দায়িত্ব, তাই না? অর্থাৎ জনগণের মৌলিক অধিকার রয়েছে স্বাস্থ্যের। কিন্তু মজার ব্যাপার, ওখানে একটা ফাঁক রয়ে গেছে, এটা কনস্টিটিউশনাল ট্রিকারি বলে। ওইটা কিন্তু ওই পুরো ক্লজটা, অধ্যায় 2টা হচ্ছে যেখানে মূলনীতি হিসেবে এগুলো গাইড করবে, কিন্তু একটা কমা দিয়ে বলা আছে নট জুডিশিয়ালি এনফোর্সেবল, অর্থাৎ আপনি না পাওয়ার জন্য কিন্তু বিচারের কাছে যেতে পারবেন। এটা কিন্তু লেখা আছে নট জুডিশিয়ালি এনফোর্সেবল। তাহলে দেখুন, আমরা মুখে বলেছি যে আমরা দায়িত্ব নিয়েছি, সেখানে পাবলিক হেলথের কথা ভেগলি বলা আছে, কিন্তু পাবলিক হেলথ বলতে আমরা কতটুকু বুঝি, কোন কোন বিষয়গুলো রাষ্ট্র বিনা পয়সায় দেবে, বিনামূল্যে দেবে, সেটা কিন্তু স্থির করা নেই। কেমন পরবর্তীতে ফার্স্ট যদি আমরা প্রথম পঞ্চবার্ষিকী ডকুমেন্ট দেখি, সেখানে প্রাইভেট সেক্টরের উল্লেখ নেই, কিন্তু এখন 70% সেবা কিন্তু প্রাইভেট সেক্টরে চলে গেছে। এদিকে রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্বটা ক্রমশ আপনি গত অনেক বছরের আপনার যদি বাজেট দেখবেন আপনি, সেটা হলো 1% বেশি কিন্তু আমরা বাজেটের অংশে যাইনি, যেখানে WHO বলবে 5% কাছে যাব, 12% কাছে যাব। আমরা জিডিপির 1% আর বাজেটের 2% বেশি যায়নি। দেখুন, এই যে মানে মনে হবে যে অ্যাবসলিউট ভ্যালুতে অনেক বেড়ে গেছে, কিন্তু প্রপোর্শনেটলি কিন্তু আমরা বাড়ি নাই। এবছর কিন্তু খুবই কথা ছিল, প্রফেসর হামিদ জানেন যে আমাদের এই স্বাস্থ্য এবং শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন হবে, আমাদেরকে কিন্তু বলাও হয়েছিল অনেক জায়গায়। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেতু এবং বড় বড় সেতু, রাস্তা, বড় বড় অবকাঠামো, সেই মন্ত্রণালয় সবচেয়ে বেশি বাজেটটা পেল।
তাহলে সরকারকে কিন্তু ভাবতে হবে। এই যে ডক্টর রাজীব জনবলের কথা বললেন, আপনি পরিসংখ্যান দেখলে আটকে উঠবেন। কারণ WHO বলছে যে আমি যদি 2030 সালের মধ্যে আমরা যদি ইউনিভার্সাল হেলথ কাভারেজ করতে চাই, যেটা বৈষম্য বিরোধের প্রধান বিষয়, তাহলে কি করতে হবে? আমাদের প্রতি 10,000 লোকের জন্য আমার 44.5 জন লোক দরকার। কিন্তু এখন কত আছে? সরকারি খাতে 12.5 আছি আমরা মাত্র। এবং সেখানেও আপনার যদি প্রপোর্শন দেখেন, যেখানে হলো একজন ডাক্তার থাকলে 3 জন নার্স, 5 জন এক্সপার্ট সহযোগী স্কিল হিউম্যান রিসোর্স থাকবে। সেখানে আমাদের একজন ডাক্তারের সঙ্গে এখন কেবল একজন নার্সের প্রপোর্শনটা এসছে, কিন্তু 0.5 জন সহযোগী অন্যান্য জনবল রয়েছে। এই দিয়ে আপনি সেবাটা দেবেন কোত্থেকে? তাহলে এই যে আপনি বললেন যে বাণিজ্য কেন হয়ে যায়, বাণিজ্য হয়ে যায় কারণ হচ্ছে যখন বাণিজ্যিক সুযোগগুলো আমরা আইন থেকে শুরু করে, রেগুলেশন থেকে শুরু করে, দেখুন 1982 অর্ডিন্যান্স, সেখানে মাত্র ড্রাগ পলিসি হলো। আর প্রাইভেট ক্লিনিক অর্ডিন্যান্স এবং প্রাইভেট প্র্যাকটিস অর্ডিন্যান্সও 1982 হয়েছে। আজ পর্যন্ত একটা আইন করানো যায়নি যেটাকে সত্যিকার অর্থে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোলের জন্য। আবার ড্রাগ অ্যাক্টের দেখুন, ড্রাগ অ্যাক্টের লাভবানটা কী হয়েছে? ড্রাগ অ্যাক্টটা কেন হয়েছিল? ওই যে অর্ডিন্যান্সটা হয়েছিল যে মানুষ যেন সুলভ মূল্যে ওষুধ পায়, অতিরিক্ত অহেতুক ওষুধ না পায়, এবং এটা যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে এই দেশ। দেখুন ইন্ডাস্ট্রি লাভবান হয়েছে, আপনার বিদেশি প্রতিষ্ঠান গেছে, তারা কিন্তু লাভবান হয়েছে ঠিকই, লাভ করেছে। গভর্নমেন্ট কিন্তু সব সরকারি এর থেকে খানিকটা বেনিফিট পেয়েছে যে আমার ইমেজ বেড়ে গেছে সারা বিশ্বে, কিন্তু জনগণ কিন্তু ওই ঘুরে ফিরে ওই মূল্যের বৃদ্ধির ওষুধ পাচ্ছে। মিক্সচার হয়তো কমে গেছে, মাল্টিপল যে একসঙ্গে ওষুধ মেশানো ছিল ওইটা বন্ধ হয়েছে, কিন্তু একই সঙ্গে কিন্তু আমরা প্রেসক্রিপশনে তাদের পারসুয়েশন, আমাদের কিছু কলিগদের অনিয়ম, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু ওই ড্রাগের অতিরিক্ত ঔষধ কিন্তু সেবন করেই যাচ্ছে। আপনার এইগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে বাণিজ্য এবং সেইখানে এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিং এবং আনকন্ট্রোল মার্কেটিং থ্রু ফার্মেসি, এগুলো সবই আপনাকে ঘুরে দেখতে হবে। এবং সেটা দেখতে গেলে আইন থেকে আসতে হবে। পলিসি দেখুন, আপনার 2011-তে বাংলাদেশ হেলথ পলিসি হয়েছে, ন্যাশনাল হেলথ পলিসি। এই হেলথ পলিসি কিন্তু আপনি যদি দেখবেন একটা কোয়ার্টারের স্বার্থ রক্ষার জন্য, কিন্তু আজ পর্যন্ত আর আপডেট হয়নি। কতগুলো স্ট্র্যাটেজি আমাদের তৈরি হয়ে আছে, হেলথ ফাইন্যান্স স্ট্র্যাটেজি রয়েছে, আমাদের হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি রয়েছে, আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের স্ট্র্যাটেজি রয়েছে, আমাদের নিউট্রিশন কৌশল রয়েছে। কোনো কৌশলপত্র ওই বাক্সবন্দি, আমরা কথাটা হাসাহাসি করি যে ইনস্টিটিউশনাল মেমোরি বলে হেলথ মিনিস্ট্রিতে কিছু নেই, একজন যায় একজন আসে এবং ইনস্টিটিউশনাল মেমোরি নেই। তাহলে আমাদেরকে আসলে আপনি যেটা বললেন বাণিজ্যিকীকরণ রোধের জন্য কনস্টিটিউশন থেকে শুরু করে, পলিসি থেকে শুরু করে, আমাদের কৌশলপত্র থেকে শুরু করে আমাদের বাস্তবায়ন, সব জায়গাতেই হাত দিতে হবে। ফায়ার ফাইটিংগুলোতে চলতে হবে। না, আমরা তো সম্প্রতি দেখলাম একজন স্বাস্থ্য অধিদপ্তরের একজন অতিরিক্ত মহাপরিচালক, তিনি প্রশাসনের দায়িত্বে ছিলেন, তিনি বলেছিলেন যে 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ব্যাপক ভিত্তিক সংস্কার করা হবে এবং কাণ্ডানো ঘোষণা দিয়েছিলেন। এখন তিনি চলে গেছেন, এখন এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাই নেই। মানে স্বাস্থ্য খাতে আসলে যখন অধিদপ্তর বলে, অধিদপ্তর হলো এক্সিকিউটিভ উইং, যেটা বাস্তবায়ন করার জন্য। আসলে এই বিষয়গুলো কিন্তু আরও উচ্চতর মহল, যে আপনি রাষ্ট্রের প্রধান আরও সর্বোচ্চ জায়গায় স্থির করতে হবে যে আমি কি পাবলিক সেক্টরে আমি দায়িত্ব নেব নাকি নেব না। আমি যদি প্রাইভেট সেক্টরকে অধিকতর করি, মার্কেট ইকোনমি করে ফেলি হেলথকে, দেখুন হেলথ একটা ক্যাপটিভ মার্কেট। আপনি যদি অন্য পণ্যের মতো এটাকে ওপেন মার্কেট ইকোনমিতে নিয়ে যান, তাহলে কিন্তু এটা কখনোই, এই হেলথ ইকোনমিক্সের লোকরা জানেন, ওনারা পণ্ডিতরা জানেন যে হেলথ কখনো অন্য পণ্যের সমসাময়িক হতে সমানের হতে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। দেশে চিকিৎসা ব্যয় ক্রমাগত বেড়েই চলেছে। টেস্ট বাণিজ্য, আইসিইউ বাণিজ্য, মেডিসিন বাণিজ্য নিয়ে রোগীদের অভিযোগের শেষ নেই। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়দের আচরণ নিয়েও কিন্তু অনেক অভিযোগ রয়েছে, রোগীদের অভিযোগ রয়েছে। সেটার এক এক সময় একরকম ব্যাখ্যা দেওয়া যায় যে অতিরিক্ত রোগী কাকে সেবা দিবে, কিংবা তারাও অনেক সময় ইয়েতে থাকে। বাট স্টিল এটা তো সেবামূলক খাত। কিন্তু কতদিন আমরা এগুলো শুনতে থাকবো? কতদিন আসলে এই অভিযোগগুলো এভাবে চলবে? আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ রশিদ আপনাকে। মূলত আজকে যে বিষয়টি অবতারণা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, যেটা আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের এটার দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তাতে বেসরকারি খাতে 75% আমাদের যে স্বাস্থ্যের যে প্রয়োজন এটা মেটাচ্ছে বেসরকারি খাত। সরকারি খাত থেকে 25% পিপল আর গেটিং দি
স্বাস্থ্যসেবাটা, এবং তাও 25% যে স্বাস্থ্যসেবা সরকারি খাত থেকে পাচ্ছে সেটাও কিন্তু নট আপ টু দ্য মার্ক। যেটা আমার এই ছোটো ভাই আতাউর বলল, রাজীব, যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল একটা টার্সিয়ারি লেভেল হসপিটাল, এটা এখানে স্পেশালাইজড সার্ভিস দেওয়ার কথা। আমরা যদি হেলথ সার্ভিসটাকে দেখি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, তো এই বড় বড় হাসপাতালগুলি কিন্তু টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, এখানে স্পেশালাইজ সেবা দেওয়া হবে এবং এখানে স্পেশালিস্ট থাকবে, যন্ত্রপাতি ওরকম থাকবে, লোকবল ওরকম থাকবে। কিন্তু ইফ ইউ গো টু ঢাকা মেডিকেল কলেজ এনি ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডে যেখানে 33টা সিট আছে সেইখানে মিনিমাম আপনার ধরেন 100 থেকে 150 রুগী আছে, কোনো বেডে 2 জন, কোনো বেডে 3 জন। গাইনি ওয়ার্ডে যদি যান এক বেডে 4 জন, একটা বিছানায় 4 জন মা গাইনি ওয়ার্ডে আছে, আনবিলিভেবল। অথচ ওইখানে যে লোকবল সেইটা কিন্তু 30 জন রুগী থাকার জন্য যে লোকবল দরকার সেটাও নাই। 30 জন রুগী থাকলে যে লোকবল দরকার সেটাও নাই। 30 জন রুগীর জন্য যে খাদ্য, ঢাকা মেডিকেল কলেজে তো ফুডটা ফ্রি, বাজেট কিন্তু ওই 30 জন রুগীর, অথচ সব কিভাবে রুগীকে কিন্তু চলে এটাই তো একটা বড় কিভাবে করে, এটা কিন্তু একটা ম্যাজিক। হ্যাঁ, ইটস বিং ম্যানেজ সামহাউ। তো সব মিলে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আসলে না, সেখানে আমাদের প্রশ্ন, এত খাতে টাকা বাড়ানো হলো, এত উন্নয়নের কথা শুনলাম, তো আপনার এই খাতে সেটা বাড়লো না এই কেন? খাতে, বিকজ দি গভর্নমেন্ট ইজ নট ইন্টারেস্টেড এইখানে। এই খাতে তার মানে ধরুন অন্যান্য খাতে যদি বাজেট বাড়ানো হয় তাহলে সরকারি যারা পলিসি মেকার তাদের পকেটটা ভারী হয়। সো দে আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এই খাতে বাড়ালে তাদের খুব একটা হয়তো লাভ হবে না, কারণ কিংবা এখানে প্রাইভেট সেক্টর, জনগণ প্রাইভেট get the হাসপাতালগুলো benefit। ভালো ব্যবসা করতে পারে। আর প্রাইভেটে যেটা বললেন, আমি বিনয়ের সাথে একটু করি, বাংলাদেশের মতো দেশে আপনি যদি প্রাইভেট সেক্টর আমরা যদি বাদ দিতে চাই, ইটস নট পসিবল অ্যাট অল। বাংলাদেশে ধরেন আপনি আমাদের লেভেলে যারা চিকিৎসা নেই, দেখবেন যে আপনি সরকারি হাসপাতালে যাবেন না, ইউ উইল প্রেফার এ প্রাইভেট হসপিটাল। কারণ আপনি জানেন যে সরকারি হাসপাতালে গেলে আপনি ঠিকমতো সেবা পাবেন না। তো এই যে যারা প্রিভিলেজ ক্লাস অথবা ভালো সেবা পেতে হলে গরিব মানুষও কিন্তু জমি করে প্রাইভেট সেক্টরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যেটা প্রবলেম সেটা হলো যে জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব। আমরা প্রাইভেট এবং সরকার এই দুইটাকে যৌথ মিলিতভাবে, বাইরে যদি যান, ইফ ইউ গো টু গ্রেট ব্রিটেন, ইভেন আপনি নেপালে যান, আপনি অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, দেখবেন যে ওরা প্রাইভেট এবং সরকার দুইটা যৌথভাবে কাজ করতেছে। দে আর ইউটিলাইজিং দি প্রাইভেট সেক্টর টুগেদার উইথ দি গভর্নমেন্ট সেক্টর। কারণ একা সরকারের পক্ষে কিন্তু, বিশেষ করে আমাদের মতো দেশে, ইট ইজ ইম্পসিবল টু গিভ এ গুড হেলথ সার্ভিস, এটা সম্ভব না। তা আপনি প্রাইভেট সেক্টরকে যদি আপনি সম্পৃক্ত করেন, এটাকে নিয়ন্ত্রণে আনেন এবং সেবাটা জনগণ, গরিব যারা আছে তাদের জন্য সেফটি নেট আপনি তৈরি করেন, যে লোকটা পে করতে পারবে না, দ্যাট উইল বি পেইড বাই দ্য গভর্নমেন্ট, এরকম একটা ব্যবস্থা করতে হবে। তাইলে কিন্তু স্বাস্থ্যসেবার একটা পর্যায়ে আমরা যাইতে পারবো। আমি যদি এই মুহূর্তে প্রাইভেট সেক্টরে বাদ দিতে চাই তাহলে সম্ভব না, বাংলাদেশের মতো দেশে বাংলাদেশ সম্ভব না। জি। সো আমাদের পলিসি মেকিং এর জায়গায় আমাদের সৎ থাকতে হবে। মানে আমাদের মেইন প্রবলেমটাই হলো প্রাইভেট সেক্টর থাকবে, কিন্তু তাকে তো জবাবদিহিতার আওতায় আনতে হবে। অফকোর্স, কিন্তু এখানেও তো একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার। রাজনৈতিক কমিটমেন্ট দরকার, এবং আমি এই যে কিন্তু আজকে আশিক ভাই আমরা খুবই আশাবাদী যে একটা বড় একটা আন্দোলনের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ, আমি তো বলি যে এটা দ্বিতীয় স্বাধীনতা আমাদের। আই হ্যাভ সিন 71, যে আনন্দ আমরা ওই সময় দেখছি তার চেয়ে বেশি আনন্দ এবার আমরা ফিল করছি। হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে আমরা সত্যিকার অর্থে স্বাধীন হয়েছি। এইটাকে ধরে রাখতে হলে এটা কিন্তু আমাদের জন্য একটা লাস্ট সুযোগ মনে হয়। যদি আমরা মানে এই অপরচুনিটি সবাই যেটা বলছে, এটা কোনোভাবেই আপনাদের হারানো যাবে না। জি, হারানো যাবে না। জি, ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো। জনাব তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আপনারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছেন, কি দেখছেন আসলে কেমন চলছে দেশের চিকিৎসা ব্যবস্থা, রোগীরা কতখানি সন্তুষ্ট দেশের চিকিৎসা সেবায়? আমরা শুনবো, আমাদের আসলে একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে এই প্রশ্ন বিস্তারিত শুনবো। দর্শক, কেমন বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত কেমন মানুষ চাই অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় সাশ্রয়ী ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থার বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব তারিকুল ইসলাম, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আপনার দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছেন, কি চিত্রটা আসলে দেখছেন, কতটুকু সন্তুষ্ট, কেমন চলছে দেশের চিকিৎসা ব্যবস্থা? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রথমত স্বাস্থ্য খাতে কাজ করার অভিজ্ঞতা আমাদের, মানে আমি পার্সোনালি বলবো আমার কম। গত 10-12 দিন আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আমাদের যে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি করা হলো, তারপর থেকেই আসলে আমি হাসপাতালে রোগীদের তথ্য নিতে, আহতদের খোঁজখবর নিতে দৌড়াদৌড়ি করেছি আমার টিমমেটদের সাথে। এখানে ডক্টর আতাউর রহমান রাজীব আছেন। আমাদের প্রাথমিক যেই ফিলিংটি ছিল সেটি হচ্ছে যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়। আপনি মানে কল্পনা করতে পারবেন না যে বাংলাদেশে মানে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে এতটা এক্সক্লুসিভ, হ্যাঁ, এইখানে যেটি বলছিলেন গরিব মানুষ ডক্টর হারুনা রশিদ বলছিলেন জমি বিক্রি করে তারা হচ্ছে প্রাইভেটে চিকিৎসা নিচ্ছে, অথচ যে মানে তাদের জন্য সরকারি হাসপাতালগুলো তাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে, সেখানে তাদের চিকিৎসা নেই। আজকে একটা পেশেন্ট, আমরা এখন 7টা এমন পেশেন্ট নিয়ে কাজ করছি যাদের দেশের বাইরে পাঠানো জরুরি, এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যামের উনি আমাদেরকে আশ্বস্ত করেন, তিনি একটি মিটিং করেছিলেন আমাদের বিভিন্ন ওষুধ কোম্পানি মালিকদের সাথে করে। তারা হচ্ছে এই দায়িত্বটা নিয়েছে এবং আমরা সেটি নিয়ে কাজ করছি। তো আমার প্রশ্ন হচ্ছে, এর মধ্যে একটি ছেলে যারা আমাদের লিস্টে ছিল বিদেশে পাঠাইতে হবে, তার মধ্যে একটি ছেলে গত 23 তারিখে তাকে ফ্লাই করা হবে, পাসপোর্ট রেডি করা হলো, ভিসা রেডি করা হলো, কিন্তু সে সেদিন মারা গেল 23 তারিখ সকালে। এই দৃশ্যগুলো যখন আমরা দেখেছি, তো কি স্বাস্থ্য ব্যবস্থা দেখেছি, এই প্রশ্নের উত্তর করাটা আমার জন্য কঠিন। আমি কোথায় শুরু করব এবং কোথায় শেষ করব এটি আমার জন্য বলা কঠিন। এর উপর চিকিৎসকদের যে নোংরা রাজনীতি, যারা বিগত 15 বছর ধরে এই ফ্যাসিবাদকে সার্ভ করে এসেছেন, হ্যাঁ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে একটি সংগঠন কর্মকাণ্ড আমরা দেখেছি, এখনও দেখছি। আপনি জানেন কি না, গত 2 দিন ধরে স্বাস্থ্য খাতে যে একটি বিপর্যয় নেমে এসেছিল, ঢাকা মেডিকেলে পরপর 3টি ঘটনা ঘটেছে, আমরা কিন্তু সরজমিনে উপস্থিত ছিলাম। আমাদের এই স্বাস্থ্য উপকমিটি, আমরা হচ্ছে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আসাদ ভাই, ওনার সঙ্গেই ছিলাম ভোর 5টা পর্যন্ত, চিত্রগুলো দেখেছি। আনফর্চুনেট, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যেই বিপর্যয়টি দেখলাম, শাটডাউন, এটা তো মানে কোনো সন্দেহ ছাড়াই এটা খুবই যে মানে অপ্রত্যাশিত। কিন্তু তাদের যে দাবির জায়গা, তাদের যে ক্ষোভের জায়গা, সেটিও কিন্তু সত্য। আমরা গত 1 সপ্তাহ আগে, মানে এই ঘটনা ঘটার 1 সপ্তাহ আগে আমাদের নিজেদের যে অবজারভেশন, সেখান থেকে আমরা প্রেস কনফারেন্সে জানিয়েছিলাম যে স্বাস্থ্য পুলিশ করতে হবে, বিশেষায়িত পুলিশ। যে মেট্রো রেলের জন্য পুলিশ আছে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় কোনো পুলিশ নাই। যেখানে আপনি দেখছেন যে সিন্ডিকেটের রমরমা বাণিজ্য, যেখানে দুর্নীতির একেবারে কালো পাহাড় গড়ে তুলছে, অ্যাম্বুলেন্সে পর্যন্ত সিন্ডিকেট। মানে এটা একজন শহীদ যাকে অ্যাম্বুলেন্সে করে তার লাশটা পাঠাইতে হবে, সেখানে যখন আমরা দেখি সিন্ডিকেটের, ইনফ্যাক্ট এই যে স্বাস্থ্য খাতের মানে অ্যাম্বুলেন্সের যে ভয়াবহ সিন্ডিকেট, এটা নিয়ে কিন্তু আমরা কয়েকবার এখানে আলোচনা করছি। মানে এটা মানে এই জিনিসগুলো না, আপনি কোথা থেকে শুরু করুন, আপনি খুব যথার্থই বলেছেন যে মানে একটা মানুষ মারা যাওয়ার পর যে আপনি অ্যাম্বুলেন্সটা নেবেন, সেখানেও বিশাল বড় সিন্ডিকেট, সেখানেও সব কিছু আপনি বেঁধে দেওয়া, মানে ওই টাকাটাই দিতে হবে। এটাই তো সব কিছু মিলিয়ে আসলে খুবই এটি ঠিক যে গত 15 বছরে যে চিত্র দেখেছি আমরা, তার থেকে ভালো চিত্র যে দেখব সেই আশাটা আমরা করতে পারছি। মানুষ সচেতন হচ্ছে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, মানুষ এখন ফ্রিলি কথা বলতে পারছে, এই বিষয়গুলো আমাদেরকে আশা যোগাচ্ছে। কিন্তু আসলে দিল্লি বহুত দূর, এখনও অনেক দূর আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা যেটি চাই যে একটি ইনক্লুসিভ বলতে আমি বোঝাচ্ছি যে এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেখানে একেবারে অজপাড়া গায়ের গরিব মানুষটিও
তার যে নিড, তার যে চিকিৎসাটার প্রয়োজন, তার যে স্পেশালাইজড কেয়ারের প্রয়োজন, সেটি যেন তিনি নিশ্চিত করে পান। এই দৃশ্য আমাদেরকে যেন আর দেখতে না হয় যে একজনকে দেশে তার চিকিৎসা নেই। মানে কত বড় ডিসগ্রেস একটা রাষ্ট্রের জন্য, চিকিৎসার মতো একটি মৌলিক অধিকার তার নেই, তার সে ব্যবস্থাপনা নেই, তাকে বিদেশে পাঠানো জরুরি হয়ে পড়ছে এবং সে এই যে তার যে প্রসেস, এই প্রসেসের মধ্যেই সে মারা যাচ্ছে, তাকে আমরা পাঠাইতে পারলাম না। এর চেয়ে মানে এই ঘটনাটার পরে আসলে না আমার আর মানে এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু বলাটা আমার জন্য আসলেই কঠিন আপনি হয়ে যায়। সিন্ডিকেটের কথা বলছেন, যে পুরো সিন্ডিকেটই তো গড়ে উঠেছে সর্বক্ষেত্রে, যেমন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব ওষুধ, সব একেবারে খাবার দাবার এবং থেকে সেখানে শুরু একটা করে ওষুধ ব্যবসায়িক বিক্রি। গোষ্ঠী গড়ে উঠেছে যারা ওই অ্যাম্বুলেন্সের বাণিজ্যটা করবে, সেখানে কেউ হাত দিতে পারবে না। তো দেশের চিকিৎসা সেবাকে এই সিন্ডিকেট মুক্ত করার জন্য তো কাজ করতে হবে, সেটার জন্যই তো শুরু করে। সবার আগে আমরা নিজেরা কিন্তু অনেকগুলো সিন্ডিকেট ভেঙেছি। অর্থাৎ 21 তারিখে আমাদের যে কমিটি ফর্মড হলো, তার আগে আমরা একাধিক প্রাইভেট এবং পাবলিক হসপিটালে কিন্তু আমরা সিন্ডিকেট ভেঙেছি। আমি পপুলার হসপিটালের উদাহরণ দিয়ে বলতে পারি, সেখানে গিয়ে আমরা সিন্ডিকেট ভেঙে দিয়েছি, দিয়ে তারপরে সেখানে এই আন্দোলনে আহতদের জন্য চিকিৎসা ফ্রির ব্যবস্থা আমরা করেছি। তখনও সরকারিভাবে আমরা কোনো সহায়তা পাইনি। পরবর্তীতে আমাদেরকে সরকার যখন সহায়তা করেছে, আমরা তখন তো আসলে বিভিন্ন হসপিটালগুলো ফ্রি করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সিন্ডিকেটগুলো কত মারাত্মক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিন্ডিকেটগুলো আসলে পলিটিক্যালি ব্যাকড আপ বাই দি গভর্নমেন্টাল বা রুলিং পার্টি। তো আমার সবচেয়ে বড় যেই মানে আমাদের যে দাবি দেওয়ার জায়গা, সেটি হচ্ছে যে এই সবগুলো সিন্ডিকেট ভাঙতে হবে। বাংলাদেশে যত সিন্ডিকেট আছে, যত রকমের যত সিন্ডিকেট আছে, আর আওয়ামী লীগের আমলে যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে, এটাকে নিশ্চিহ্ন করতে হবে সবার আগে। এবং এমন একটি ব্যবস্থা এখানে তৈরি করতে হবে যেই ব্যবস্থাতে আবার যে এমন দৈত্য সিন্ডিকেট নামের দৈত্য যেন গড়ে উঠতে না পারে। নীতিগত সিদ্ধান্তে যেতে হবে আমাদেরকে, এমনভাবে এমন একটি সিস্টেম করে এই সবকিছু সিস্টেমে, মানে সবকিছু সিস্টেমে চলবে, সেখানে কোনো কিছু কেউ ইন্টারাপশন করতে পারবে, এক্স্যাক্টলি কেউ ঢুকতে পারবে না, দত্ত হতে পারবে না। জি, আমরা অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ আপনার কাছে আসতে চাই। অনেকে একমত যে দেশের চিকিৎসা খাতে ব্যাপক ভিত্তিক সংস্কার প্রয়োজন। কিছুক্ষণ আগে তরিকুল ইসলাম যেটা বলছিলেন, আপনি যদি বলেন ঠিক কোন কোন জায়গায় দ্রুত সংস্কার করা প্রয়োজন, মানে আমরা যদি মনে করেন লং টার্ম, মিড টার্ম, মানে শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্ম, এইভাবে যদি যাই, কারণ আমরা তো সব একসাথে করতে পারবো না, মানে টার্গেট করে যদি কাজটা করা যায়, শুরুটা কোথা থেকে করা দরকার, কোন জায়গাগুলো? দেখুন, এই শুরু করার আগে আমাদের সংস্কার এমনি হয় না, সংস্কার একটা বড় জিনিস। আমাদের এখন যে নিয়ম কানুন আইন আছে, সেটার মাঝখানে সেটার মাধ্যমে সংস্কার করা ডিফিকাল্ট। এটা তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা দেশের হেলথ সিকিউরিটি অ্যাক্ট, এই রকম একটা অ্যাক্ট করতে হবে, এবং সেই অ্যাক্টের ভিতরে আমাদের থাকতে হবে যে আমাদের স্বাস্থ্য খাতটা কীভাবে পরিচালিত হবে। তাহলে সেই জায়গায় আমি যদি প্রথমে আসি, তাহলে হচ্ছে যে আমরা জনগণের স্বাস্থ্য নিশ্চিত করব, এবং সেটা অ্যাফোর্ডেবল কস্টে, এবং সেটা যেন কোনো ধরনের বৈষম্য না থাকে। সেই জায়গাটায় যদি আমরা হাত দিই, তাহলে আমাদের যে প্রথমে যেটা আছে আমাদের স্বাস্থ্য খাতে, সেটা হলো যে এমনি রিসোর্স কম, আমরা যেটা জানি, এবং সেই রিসোর্সটা আমরা ব্যবহারও করতে পারছি না ভালোভাবে, এবং সেখানে যথেষ্ট ডুপ্লিকেশন আছে। তার মানে আমাদের হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, এই যে নিউট্রিশন, এইটা বিভিন্ন সংস্থার দ্বারা পরিচালিত হচ্ছে। ধরেন যে আমাদের রুরালে যদি দেখি স্বাস্থ্য খাত, সেখানে ফ্যামিলি প্ল্যানিংয়ের আলাদা একটা সেন্টার আছে, হেলথের আলাদা একটা সাব সেন্টার আছে, আবার কমিউনিটি ক্লিনিক আছে। এই যে ত্রিবিধ যে ব্যবস্থা, এটাকে একটা ব্যবস্থায় নিয়ে আসতে হবে। দ্যাট মিনস হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, নিউট্রিশনকে একটা জায়গায় আনতে হবে, এবং এইটা যে প্রশাসনিক কাঠামোগুলো আছে, উপজেলাতে 2টো অফিস আছে, ডিস্ট্রিক্টে 2 ধরনের ফ্যাসিলিটিস আছে বা অফিস আছে, এবং সেন্টারে এসে আমরা যদি দেখি যে ফ্যামিলি প্ল্যানিংয়ের আলাদা দপ্তর আছে, হেলথের আলাদা দপ্তর আছে। মিনিস্ট্রিতেও যেটা দেখেন সেটা হলো 2 ভাগে ভাগ হয়ে গেছে, হেলথ, মেডিকেল এডুকেশন, ফ্যামিলি প্ল্যানিং, আবার এদিকে হেলথ সার্ভিস ডিভিশন, 2টো ভাগ হয়ে গেছে। এই যে সব জায়গায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ইউনিফর্মিটি, ইউনিফাইড বা ইন্টিগ্রেটেড, এই জিনিসটা প্রথমে করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের ধরেন যে হেলথ হিউম্যান রিসোর্স, যেটা স্যারের এরিয়া, যে হেলথ হিউম্যান রিসোর্সের যে অবস্থা, সেটা কিন্তু আসলে স্বাস্থ্য দেওয়ার মতো তারা উপযোগিতায় নাই। আমাদের গত 15-20 বছর ধরে, আমি বলবো যে প্রায় 25 বছর ধরে স্বাস্থ্য খাতে যে হেলথ হিউম্যান রিসোর্স তৈরি হয়েছে, এটা আসলে ডাক্তার বা নার্স বা মেডিকেল এই প্রোভাইডার হিসেবে হয়নি। এতে ভালো ছেলেরা ভর্তি হয়েছে এখানে, কিন্তু আমাদের মেডিকেল কলেজে নানা রকমের সংকটের জন্য তারা কিন্তু সে ডাক্তার হয়ে উঠতে পারি নাই। তো আমি এখানে মনে করি যেটা আমাদের মিড এবং নিচের দিকে যে ডাক্তারগুলো আছে এবং নার্স বা অন্যান্য প্রোভাইডার আছে, এদের বেশিরভাগেরই হচ্ছে যে মেডিকেলের যে ট্রেনিং, সেটা আমরা সেফ না। তাহলে এখানে এখনই যেটা করা দরকার সেটা হচ্ছে যে
এখানে রাষ্ট্রেরই দায়িত্ব নিতে হবে, কারণ রাষ্ট্রই এদেরকে ডাক্তার হয়ে উঠতে দেয়নি। তাহলে এখানে এদেরকে এক ধরনের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। 3, 6, 9 মাস অথবা 1 বছর দেশের ভিতরে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি বা অন্য কোনো সংস্থাকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে যে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। এর সাথে আমি যেটা বলবো যে আমাদের বিএমডিসি যে বিএমডিসি যে কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করলে সে একটা প্র্যাকটিসিং লাইসেন্স দিয়ে দেয়, কিন্তু পৃথিবীর অনেক দেশে প্রায় অর্ধশতাধিক দেশে আছে সেটা হলো যে লাইসেন্সিংয়ের জন্য পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে পাশ করলে তারপরে সে প্র্যাকটিসিং লাইসেন্স পাবে এবং রিনিউয়ালের জন্য প্রতি 3 বছর পর পর তাকে করতে হয়। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে না, আমি এমবিবিএস ডাক্তার পাশ করার সাথে সাথে আমি একটা লাইসেন্স পেয়ে যাচ্ছি, সো তার কোয়ালিটি দেখা হচ্ছে না। সো বিএমডিসিকে এখানে ঢেলে সাজিয়ে এই লাইসেন্সিং পরীক্ষা চালু করতে হবে। আমরা যদি বলি যে হেলথের ইন্স্যুরেন্স চালু করা যায় কিনা, এখানে আমাদের ভেবে দেখতে হবে যে আমরা কতটুকু ইন্স্যুরেন্স চালু করতে পারবো, কারণ ইন্স্যুরেন্স আমাদের যেহেতু ইনফর্মাল সেক্টরে বেশি মানুষ থাকে এখানে প্রিমিয়াম দেওয়াটা কঠিন, বাট আমরা অন্যভাবে করতে পারি, একটা সোশ্যাল ইন্স্যুরেন্স মেকানিজম করতে পারি। সেটা হলো আমাদের দেশে প্রায় 19.5 কোটি মোবাইল ফোন সাবস্ক্রাইবার আছে। আমরা হিসাব করে দেখেছিলাম যদি 30 টাকা করে এই প্রতি মাসে একজন মোবাইল সাবস্ক্রাইবার উপর চার্জ করা হয়, তাহলে এখান থেকে যে ফান্ড আছে সেটা দিয়ে কিন্তু আমরা ভালো বড় ধরনের একটা সোশ্যাল ইন্স্যুরেন্স চালু করতে পারি। আমাদের এই যে ইমার্জেন্সি রেসপন্স যেটা যে আমরা দেখলাম যে এখন বন্যা হচ্ছে, এটার জন্য দেখা যাচ্ছে কোনো মেকানিজম নাই, কোনো আলাদা ফান্ডিং ব্যবস্থা নাই। তাহলে ইমার্জেন্সি রেসপন্সের জন্য আমাদের একটা ন্যাশনাল তহবিল গঠন করতে হবে। আমরা যদি দেখি যে আমাদের অ্যাক্সিডেন্ট এবং ক্রিটিক্যাল ইলনেস যেগুলো আছে, অ্যাক্সিডেন্টের রোগীগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, প্রাইভেট হসপিটাল দেখে না, সরকারি হসপিটালে ক্যাপাবিলিটি নাই, এখানে ঘুরতে ঘুরতে মারা যাচ্ছে। এবং আমি যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন তো আমার পাশে তো স্বজন নাই যে সে টাকা দিবে বা ইত্যাদি ইত্যাদি করবে, তো আমি মারা যাচ্ছি। তো এই জন্য কিন্তু ক্রিটিক্যাল ইলনেস এবং এই যে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি যেগুলো আছে সেটার জন্য কিন্তু একটা তহবিল গঠন করা যেতে পারে। আমরা যদি আসি যে ধরেন যে প্যাকেজ, আমরা যে আমাদের যে হেলথের যে প্যাকেজ আছে, আমরা প্রিপেইড প্যাকেজ হয়তো ইন্স্যুরেন্স হলে হতে পারে। যদি ইন্স্যুরেন্স না করতে পারি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো একটা ফ্যামিলি কার্ড চালু করতে পারি এবং প্রতিটা ফ্যামিলিকে আমরা যদি 2 লাখ টাকার একটা এটা ট্যাক্স বেস ফাইন্যান্স থেকে দেওয়া সম্ভব। এবং আমাদের যে গিভেন যে ফাইন্যান্সটা দেওয়া হচ্ছে যে প্রায় 40,000 কোটি টাকা যে ফাইন্যান্সটা হয় সেটার ভিতরে কিন্তু আমরা এটা করতে পারি। দ্যাট মিনস প্রতিটা পরিবারকে যদি বছরে 2 লাখ টাকার একটা ইমপেশেন্ট সেবা দেওয়া হয় এবং তাকে যদি বলে দেওয়া হয় যে তুমি প্রথমে এই টাইপের হসপিটালে প্রথমে যাবা, এটা বাইপাস করে যদি উপরের দিকে হসপিটালে চলে যাও তাহলে কিন্তু তুমি এই সেবা পাবা না, তাহলে কিন্তু অটোমেটিক এটা রেফারেল সেবা নিশ্চিত হয় এবং তার কিন্তু এই যে ইমপেশেন্ট কেয়ার নেওয়ার যে বিষয়টা সেটা। আমরা যদি দেখি যে আরবানে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু নাই। আরবানে সেটা হলো আমরা প্রাইমারি হেলথ কেয়ার নেই হয় ফার্মেসি থেকে অথবা দেখা যাচ্ছে যে কোনো বেসরকারি হসপিটাল থেকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি টার্সিয়ারি লেভেলের প্রোভাইডারের কাছে, প্রফেসরের কাছে যে আমরা প্রাইমারি কেয়ার নিচ্ছি। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হলো আরবানে প্রাইমারি হেলথ কেয়ারে একটা শক্ত বেস করতে হবে। এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আর একটা সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো যে স্বাস্থ্য এটা সিঙ্গেল মিনিস্ট্রি এটা প্রোভাইড করার কথা, কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আরবানের স্বাস্থ্যসেবা দায়িত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটির উপর, রুরালের দায়িত্ব দেওয়া হয়েছে আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর। প্রাইমারি হেলথ কেয়ারের কথা আমি বলছি। এই জায়গায় আমাদের যেটা করতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থাটিকে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে, সেটা আরবান হোক, রুরাল হোক, সেটা প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, টার্সিয়ারি হোক। সো এই সমস্ত যে বিষয়গুলো আছে এবং মেডিকেল এডুকেশন সেটা হলো মেডিকেল এডুকেশনকে ঢেলে সাজাতে হবে। আমাদের মেডিকেল এডুকেশনে যারা আছেন সেটা হচ্ছে যে খুব নাজুক অবস্থায় আছে, এই মেডিকেল এডুকেশনের জন্য আলাদা একটা কমিশন করা যেতে পারে। আমি সর্বশেষে যেটা বলবো সেটা হলো যে স্বাস্থ্যের জন্য হয় একটা ন্যাশনাল হেলথ অথরিটি, শক্তিশালী ন্যাশনাল হেলথ অথরিটি অথবা একটা শক্তিশালী হেলথ কমিশন করা দরকার, যেখানে হচ্ছে যে স্বাস্থ্যের যে পার্সেসার প্রোভাইডার যে স্প্লিট আছে, দ্যাট মিনস আমাদের এখন যারা স্বাস্থ্য প্রডিউস করছে তারাই স্বাস্থ্য পার্সেস করছে মিনিস্ট্রি। এইখানে যেটা আমরা করতে পারি যে স্বাস্থ্যের জন্য যদি একটা কমিশন বা একটা ন্যাশনাল হেলথ অথরিটি করতে পারি, তাহলে স্বাস্থ্যসেবা কিনে নেওয়া হবে, ওই অথরিটি কিনে নেবে, সেটা প্রাইভেট থেকে হোক অথবা পাবলিক থেকে হোক, জনগণ যেন একটা নির্দিষ্ট পরিমাণ স্বাস্থ্যসেবা পায়। সো এটা হলো মোটা দাগে আমরা যদি এই রিফর্মগুলো করতে পারি তাহলে কিছুটা শৃঙ্খলায় ফিরে আসবে। কিন্তু কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই কাজগুলো করার জন্য কে চিন্তা করবে? আমরা যদি বর্তমান প্রশাসনকে দেখি তাহলে বর্তমান প্রশাসন কি স্বাস্থ্য খাত বোঝে? এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে রাইট মানুষকে যদি রাইট জায়গায় যদি না বসানো হয় তাহলে তো সেটা হবে না। তাহলে এই জায়গাটা আমাদের ভাবতে হবে যে স্বাস্থ্য বুঝতে হবে। স্বাস্থ্য ইজ এ যৌগিক খাত, যৌগিক কিনা যে এখানে অনেকগুলো সেক্টর আছে। আমাদের যদি বলি যে ওষুধের নানা রকমের প্রবলেম আছে, আমাদের ডিজিডিএ সেটা যে ডিজিডিএকে শক্তিশালী না, ডিজিডিএ ওষুধ কোম্পানিগুলোকে কন্ট্রোল করতে পারে না। দ্যাট মিনস এই ডিজিডিএকে কিন্তু একটা শক্তিশালী কমিশনের মানে যেখানে যার কাজ করার কথা তারা যদি শক্ত না হয় তাহলে পরে তো আপনি শুধু বসিয়ে রাখলাম কিন্তু কোনো কথা শুনলো না, তাহলে তো লাভ নেই। রাইট।
সো এই সমস্ত জায়গাগুলোতে আমাদের যদি রাইট মানুষকে যদি রাইট জায়গায় আমরা প্লেস করতে পারি এবং সুচিন্তিত চিন্তা করতে পারি, এখানে যেহেতু অনেক বড় একটা সেক্টর, যৌগিক সেক্টর, এখানে স্টেক হোল্ডারদের সংখ্যা অনেক বেশি এবং এই স্টেক হোল্ডারদের ভিতর অনেক বেশি ক্যাওয়াটিক সিচুয়েশন আছে, তাহলে এখানে শক্ত প্রশাসন লাগবে এবং সুচিন্তিত এবং সিস্টেমেটিক উপায়ে যদি আমরা এটা করতে পারি তাহলে স্বাস্থ্য সুদিন ফিরে আসবে। ধন্যবাদ আপনি, ধন্যবাদ। ডাক্তার আতাউর রহমান রাজীব, উনি যে ইটার কথা বললেন যে সেখানে আসলে একটা মানে সংস্কারের জন্যে আসলে সুচিন্তিতভাবে কাজ করতে হবে, যারা বলছেন তাদের কাজ করতে হবে। কেউ কেউ বলছেন দেশে রোগী এবং চিকিৎসকদের মধ্যে এক ধরনের আস্থাহীনতার সম্পর্ক তৈরি হচ্ছে, একটা ক্যাওটিক সিস্টেম, মানে যেটা কিছুক্ষণ আগে অধ্যাপক ডাক্তার আব্দুল হামিদ বলছিলেন যে ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে রয়েছে আমরা। এর কারণ কি, সমাধানটা কি? মানে আপনি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, ধন্যবাদ আপনাকে। দেখেন, আস্থাহীনতার কথা বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে বিগত কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি কেন সারা বাংলাদেশ জানে যে ঢাকা মেডিকেল শহর সব মেডিকেলগুলো, বড় বড় মেডিকেলগুলো বলেন বা ক্লিনিক বলেন, তারা কিন্তু ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে হিউজ পরিমাণ সাপোর্ট দিয়েছে, হিউজ, যেটা আসলে বলে শেষ করা যাবে না। একসাথে হ্যাঁ, এমনও হয়েছে যে আমার স্টুডেন্ট, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সেও কিন্তু আসতেছে জাস্ট যে এই ভাইগুলা বা সাপোর্ট দেওয়ার জন্য, যে আমরা পারতেছি না, আমাদের সংকল্প ছিল ছোট, আমাদের বেশি ম্যান পাওয়ার ছিল না, দ্যাটস ওয়াই তারাও ছিল। ইভেন আমরা অনেক ক্যাম্প করছি, যেমন শাহবাগে ছিল, যাত্রাবাড়ি ছিল, এরকম ঢাকাতে সব জায়গায় করেছি। তো তখন কিন্তু জনগণের আস্থাটা ছিল আমাদের উপরে, এই ছাত্র আন্দোলনে যারা ছিল তাদেরও কিন্তু আমাদের উপর আস্থা ছিল, আমরা করেছি। কিন্তু গুটি কিছু মানুষজন কিন্তু আমাদের সেই চিকিৎসাটা সম্পন্ন করতে দেয়নি। আমরা আবার দেখেছি যে কিছু মানে হাসপাতাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেয়, হ্যাঁ, রিফিউজ করে দিয়েছে। ইভেন এটাও দেখেছি, মানে চিত্রটাও আমরা দেখেছি। জি, ইভেন গেট বন্ধ করে দিছে, তাদের ঢুকতেও দেয়নি। অনেকে ঢুকছে, তারা তাদের পরিচয় গোপন করে গেছে, এরকমও নজির আছে এখন, যেটা প্রমাণ আসতেছে। তো এখন আসলে এরা কারা ছিল, এদেরকে তো চিহ্নিত করা উচিত। এবং আমি মনে করি আমি মনে করি আমি একজন চিকিৎসক, আমার জন্ম হয়েছে মানুষকে সেবা দেওয়ার জন্য। মানে তারা চিকিৎসক ছিল না, তারা রাজনৈতিক কর্মী ছিল। ডেফিনেটলি। তো সে যদি চিকিৎসকই হয়ে থাকে তাহলে সে কেন চিকিৎসা দিবে না ওই মোমেন্টে? তো এইটা একটা বিরাট ভূমিকা রাখে আস্থাহীনতার কারণে। আর একটা জিনিস যেটা, যে ওই যে তারেক ভাই আমাকে বললো যে স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা, তো নিরাপত্তার আমি যদি আমার কর্মস্থানে আমি নিরাপত্তা না পাই, আমি কেন চিকিৎসা দিতে যাব? এই যে আজকে দেশে যে শাটডাউনের কথা বলছে আমার ডাক্তার ভাইরা বোনেরা, এখন একটা জিনিস চিন্তা করবেন, শাটডাউন মানে যে শাটডাউন তা কিন্তু না। নিজের বিবেক থেকেও কিন্তু কিছু কিছু ডাক্তার ভাই বোনেরা ইনডোরে চিকিৎসা করছে। আমি এটা হলফনামা দিয়ে বলতে পারবো, কারণ তার মানবিকতা আছে তার ভিতরে, যে আমি কিভাবে আমার ওয়ার্ডের পেশেন্টটাকে ফেলে চলে যাই। করে নাই যে তা না, করেছে, বাট সেটা সংখ্যাটা কম। এটা কেন? জাস্ট বোঝানোর জন্য যে আমাকে নিরাপত্তাটা দেন। আপনি হসপিটালে ঢুকে আমাকে মারতেছেন, কেন মারতেছেন ভাই? আমি তো আপনাদের থেকে আলাদা কেউ না। এই যে রিসেন্টলি নিউরোসার্জারিতে যে একটা ঘটনা ঘটে গেল, যে একটা ছেলে আমি জেনারেল সার্জারিতে একজন ট্রেনি, আমি কিন্তু নিউরোসার্জারি বিষয়টা জানি না, বুঝিও না। তো আমি কিন্তু সেখানে মতামত দিতে পারবো না যে রোগীটা ভুল চিকিৎসার জন্য মারা গেছে। বাট আপনি যখন রোগীর লোকেরা কিন্তু এটা ব্লেম করতেছে যে ডাক্তারের অবহেলা বা ভুল চিকিৎসার জন্য ছেলেটা মারা গেছে, আপনি কিভাবে বুঝলেন যে রোগীটা মারা গেছে ভুল চিকিৎসার জন্য? আপনি কি ডাক্তার যে এই কোশ্চেনগুলো করছে? এইগুলো যখন আবার মিডিয়াতে প্রচার হচ্ছে, নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে মানুষের ভিতরে, দেন তারা কি মনে করতেছে যে না, ডাক্তারের কাছে ডাক্তার আর পেশেন্টের সম্পর্কটা তখন অলরেডি কিন্তু থমকে যাচ্ছে, ব্যালেন্স হচ্ছে না, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে না। এগুলো অনেক টেকনিক্যাল কিছু কারণ থাকে। তো এই জিনিসটার জন্য যেমন প্রস্তাব আছে যে আমাদের যে স্বাস্থ্য পুলিশ ব্যবস্থা করা। এখন স্বাস্থ্য পুলিশ মানেই যে আমি আর্মস দিয়ে দিলাম, ওয়ার্ডে পুলিশ থাকলো, দ্যাটস না, এটা না। কারণ এটা তো আনসারও ছিল। তো আমার কাছে যেটা মনে হয়, আপনি এটা করতে পারেন যে একটা নির্দিষ্ট একটা স্থান, সেটা হসপিটালের ভিতরেই হবে, 2টা রুম থাকবে, একটা স্বাস্থ্য পুলিশের একটা ওসি থাকবে যে শুধু হসপিটাল নিয়েই কাজ করবে, এবং আরেকটা সেল থাকবে, যারা অপরাধী আছে তাদেরকে আপনি ওই সেলেই ঢুকান, ওখান থেকে আপনি থানা থেকে যোগাযোগ করেন, দেন আপনি হ্যান্ড ওভার করেন। জনগণ সামনাসামনি আপনাকে দেখছে, অপরাধী কালপ্রিটকে দেখছে, সেখান থেকে বিচার ব্যবস্থা হচ্ছে, আস্থাও ফিরে আসবে, ডাক্তার নিরাপদে চিকিৎসাও দিতে পারবে, জনগণও স্যাটিসফাইড হবে, চিকিৎসা উন্নত হবে, ডেফিনেটলি উন্নত হবে। এবং এটা আমাদের লক্ষ্য, আমরা এই দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। এবং আমাদের যে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন নুরজাহান ম্যাডাম, সে আমাদেরকে বলেছে এটা করবে। বাট আমি এতটুকু ইনফরমেশন জানাতে চাই যে শুধু ওয়ার্ডে পুলিশ দিয়েন না,
তাদেরকে একটা বসার জায়গা দেন। জাস্ট আমি যে প্রকল্প বললাম সেভাবে আপনারা একটু চিন্তা করেন, দেখেন এটা হয় কি না, উপকার হয় কি না। এটা আরও মডিফাইড করা যাবে, আমার থেকে আরও সিনিয়র যারা আছেন তারা আরও ভালোভাবে বলতে পারবে, বুঝাইতে পারবে এই প্রকল্পটা। জাস্ট তাহলে আমি মনে করি যে চিকিৎসা সুরক্ষাটা, সে ডাক্তার রোগীদের ভিতরে যে সম্পর্কটা, সেটা আগের থেকে মানে অনেক মানে অনেক ওই ভালো যে হবে। আস্থার জায়গা, জি, আস্থাটা যে ফিরে পাবে। রোগী এবং চিকিৎসকের যে আস্থার জি, জায়গাটা, জি। মানে যেটা সবাই এখন যেটা নিয়ে কথা বলছে, জি, জি। যে এটা তো কোনোভাবে কাম্য না। না, ডেফিনেটলি আমি চিকিৎসক হয়েও আমি এটা আশা করব না রোগীর কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। জি। আমার আরেকটি প্রশ্ন আছে আমার কাছে, আপনার কাছে ডক্টর আজি। আপনারা তো চিকিৎসকদের কথা বললেন, এখন চিকিৎসা ব্যবস্থার প্রতি রোগীদের যে অভিযোগ, সেটা কিভাবে কমিয়ে আনা যায়? হ্যাঁ, রোগীদের অভিযোগের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে আমাদের ঢাকা মেডিকেল বলেন বা যত বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আছে, সেখানে ওপিডি মানে আউটডোরে যদি আপনি দেখেন, অনেক রোগী আছে যারা শুধু ওষুধ নিতেই আসে, মানে চিকিৎসা কম বাট ওষুধ নিতে আসতেছে। তো সেই ক্ষেত্রে হয় কি, হাসপাতাল ওপিডিতে কিন্তু একজন ডক্টর থাকতেছেন মেইনলি, যাকে আমরা আবাসিক সার্জন বলি, সার্জারিতে এরকম, মেডিসিনেও এরকম, তো 1 থেকে 2 জন থাকতেছে। তো এটা একটা কি হয়, একটা ডাক্তারের প্রতি মিনিমাম 400-500 উপরে রোগী হয় ওপিডিতে, বড় বড় যে হাসপাতালগুলোতে। এখন আপনি যখন 400-500 রোগীতে যখন তার ভিতরে যদি ফেক 100 রোগী হয় যারা শুধু জাস্ট 2টা ওষুধের জন্য আসে, তখন কিন্তু আপনি অন্য একটা যে রোগী, যে যার প্রপার কাউন্সেলিং দরকার, প্রপার ট্রিটমেন্ট দরকার, বা কোথায় যাবে সে চিকিৎসার জন্য, কোন বিভাগে যাবে, সেই শোনাটা কিন্তু ওই ডাক্তারের মেন্টালিটিতে থাকে না। কারণ আপনি আসতেছেন যে আপা আমাকে 2টা গ্যাসের বড়ি দেন, আমি 2টা প্যারাসিটামল চাই এটার জন্য, তো অলরেডি কিন্তু আপনি আমাকে হাইপার করে দিচ্ছেন। আমি যে সুন্দরভাবে যে চিকিৎসাটা দিব, সেই মেন্টালিটি কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমি অলরেডি আমার আপনি নিজেই চিন্তা করেন যে একটা ডাক্তারের পক্ষে কি 200 থেকে 250 রোগী দেখা সম্ভব? সে তাহলে কতক্ষণ সে সময় পায় একটা পেশেন্টের ক্ষেত্রে? তো এই ক্ষেত্রে কি হয়, রোগীদের অনেক অভিযোগ থাকে যে ডাক্তার আমাকে দেখলো না, ডাক্তার আমাকে সময় দিল না। এখন আমি তো আপনাকে সময় দিতে চাই, কিন্তু আমি কি পারতেছি আপনাকে সময়টা দিতে? জিনিসটা আসলে এরকম হয়ে দাঁড়াইছে আর কি। ধন্যবাদ আপনাকে জনাব রাশেদ রাব্বি। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গেলে বকশিসের আড়ালে ঘুষ দিতে হয়। খোদ ডাক্তারদের কয়েকটি গবেষণায় বলছে রোগী প্রতি অন্তত 200 টাকা ঘুষ দিতে হয়। আবার হাসপাতাল ঘিরে দালালদের সিন্ডিকেটটাও একটা কঠিন শক্তিশালী, এই সিন্ডিকেটের কথা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম। এমন পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? আপনি তো দীর্ঘদিন ধরে আপনার এগুলো নিয়ে রিপোর্ট করছেন। না, আবারও ধন্যবাদ আপনাকে। বেশ আলোচনা শুনছিলাম আমি। তবে এই সিন্ডিকেট বা প্রচলিত যে ব্যবস্থা, আমার পাশে বসা আছেন উনি ডক্টর আতাউর রহমান, ওনার কথা শুনছিলাম। আমি কতগুলো বিষয় আমার মতো করে আমার অবজারভেশন থেকে বলতে চাই। প্রথমত, গত 15 বছরের কথা যদি বলি বা বিগত সময়ের কথাও যদি বলি, আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন বা রোগী সুরক্ষা আইন এরকম একটা আইন হওয়ার কথা ছিল। লাস্ট 15 ইয়ার্সে এই আইনটা 3 বার সংশোধন হয়েছে, কিন্তু কখনোই আইনটা সংসদ পর্যন্ত যেতে পারেনি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মিনিস্ট্রি পর্যন্ত কষ্ট করে যায়, তারপরে আর যেতে পারে না। আমাদের একটা আইন খুব দরকার ছিল, যেটা হামিদ স্যার বলেছেন। এবং এই ক্ষেত্রে আমি একটা বলবো, আমার চিকিৎসক ভাই আতাউর রহমান ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করে, যে আপনি পুলিশ দিলেই কি আসলে কন্ট্রোল সম্ভব? আমি নিজে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই, এক্ষেত্রে একটি বাইরের কথা বলি। আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি আইন হয়েছিল, যে আইন ঠিক না, হাইকোর্টের একটি নির্দেশনা, যে ফুটপাথ থেকে কোনো মোটরসাইকেল চালানো যাবে না, তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তারপরে দেখলাম যে ওইটা আরও বেড়ে গেছে, এবং এখন যেটা হচ্ছে যে একই ফুটপাথের 2 দিক থেকে মোটরসাইকেল আসে, মানে আরো উৎসব তৈরি হয়ে গেছে আইন না মানার। আমাকে আগে আইন যেটা আছে সেটা বিদ্যমান আইনেই প্রয়োগ করতে হবে। শ্রদ্ধাশীল হতে হবে, যে আমি আইনটা মানব। যেমন আমি আমার নিজের সমালোচনা করে বা আমার কমিউনিটির সমালোচনা করে যদি বলি, আমরা দেখা যায় যে আমার সঙ্গে স্যারের সম্পর্ক আছে, পরিচয় আছে। আমি স্যারকে বললাম যে স্যার কালকে আমি একটু রোগী নিয়ে আসছি, আপনি দেখে দিবেন। আমার হয়তো সিরিয়াল 120 নম্বরে, আমি 2 নম্বরে ঢুকে গেলাম। ব্যক্তিগতভাবে আমি নিজে ঢাকা মেডিকেল বা বিভিন্ন হসপিটালে টিকিট কেটে দেখাই, চিকিৎসা নিয়ে থাকি, কিন্তু আমার সহকর্মীরা কিন্তু সেটি করেন না। তো ওই আইন মানার প্রবণতাটা তৈরি করতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, ঢাকা মেডিকেলের কথাই যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল,
সেইখানে ট্রলি থেকে শুরু করে ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকলেই টাকা দিয়ে ঢুকতে গেলে টাকা। আমি দেখেছি বৃষ্টিতে আমি পরিচালকের রুমের সামনে দাঁড়ানো, এই তার বারান্দায় একটি রিক্সায় করে রোগী নিয়ে আসতো, সেই রিক্সাটি কিছুক্ষণ দাঁড়িয়ে আছে এই কারণে ঢাকা মেডিকেলের একজন সে রিক্সাওয়ালার কাছ থেকেও টাকা নিচ্ছে, রোগীর কাছ থেকেও টাকা নিচ্ছে, যে এইখানে রিক্সাটা দাঁড়ালো কেন। তো এই টাকাটা নেওয়াটা কন্ট্রোল করবে কে? এটা একটা কন্ট্রোলের বাইরে। জিজ্ঞাসা করা হলো যে আপনি কে, বলছে যে আমি হসপিটালের লোক। হসপিটাল কিন্তু তার লোক কারা এদেরকে আইডেন্টিফাই করছে না। ওইখানে ঢাকা মেডিকেলের যতজন সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ আউটসোর্সিং স্টাফ আছে, এবং আউটসোর্সিংয়ের যারা আউটসোর্সিংয়ে নিয়োগ পাচ্ছে ওরা কিন্তু 1-2 লাখ টাকা ঘুষ দিয়ে আউটসোর্সিং নিয়োগ পাচ্ছে, এবং ওরা ওইখানে ঢোকার পরে কি করছে, ওরা আবার ওই ঘুষের টাকা তোলার জন্য ওরা নিজেরাও আবার নিয়োগ দিয়ে দিচ্ছে, ওরা নিজেরাও নিজেদের ভিতরে নিয়োগ দিয়ে দিচ্ছে আর কি। মানে ওখানেও কোনো নিয়ন্ত্রণ নাই কিংবা কেউ দেখভাল করে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আজকে থেকে সম্ভবত 2012 সালে ঢাকা মেডিকেলের প্রথম নিউজ করে প্রথম আমার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ আছে, এবং এরপরে যতবার নিউজ করেছি ওইখানে যেহেতু সামরিক কর্মকর্তারা থাকেন ওনারা কিছু হলে লিগ্যাল নোটিশ টোটিশ পাঠিয়ে একটা বিধিশ্রী করে ফেলেন। যতবারই ঢাকা মেডিকেলের বিশৃঙ্খলা নিয়ে নিউজ করেছি ততবারই লিগ্যাল নোটিশ হচ্ছে। এরকম একটি বিষয় যে ওনারা কেউ এটা স্বীকার করবেন না, মানে আমাকে সমস্যাটা যে আছে হ্যাঁ এটা স্বীকারই না গেলে পরে তো কাজ হবে। যদি স্বীকার না করেন তাহলে তো সমস্যার সমাধানের কোনো পথ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের রেফারেল সিস্টেম। হামিদ স্যার বলেছিলেন যদি উপজেলা থেকে রেফারেল সিস্টেম, এটি বারবার বলা হয়েছে, আমি বিগত 3 জন স্বাস্থ্যমন্ত্রীকে দেখেছি এটি নিয়ে আলোচনা করতে, কিন্তু শেষ পর্যন্ত এটি আর আলোর মুখ দেখে না। যে রেফারেল সিস্টেমটা যদি বাস্তবায়ন করা না যায় তাহলে কোনোভাবে টার্সিয়ারি লেভেলের যে একটা হ্যাজার্ড অবস্থা থাকে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সমস্ত রোগী ঢাকা মেডিকেলে, আমি মনে হয় যে একজন রিপোর্টার হিসাবে আমি একদম 24 ঘন্টা, একদিন সকাল 6টায় ঢুকেছি, পরের দিন সকাল 6টায় ঢাকা মেডিকেল থেকে বেরিয়েছি, যে ওখানে কী হয় এটা দেখার জন্য। সেটা অনেক আগের কথা। তো এটা দেখতে গিয়ে দেখেছি যে রাত 3টার পর থেকে রোগীর ফ্লোটা বাড়ে, মানে সারা দেশ থেকে যারা রওনা করে রাত 3টার পর থেকে ফ্লোটা বাড়ে। এবং আমি যেদিন ওইখানে থেকেছিলাম ওই দিন দেখেছি 24 ঘন্টায় 1409 জন রোগী এসেছে শুধুমাত্র ইমার্জেন্সিতে। তো শুধু ইমার্জেন্সিতে যদি 1409 জন রোগী আসে, উনি যেটি বলছিলেন যে এটা সম্ভব না, ওইখানে 2 জন 3 জন 4 জন যাই থাকুক তাদের পক্ষে 1409 জন রোগী প্রত্যেকেই কাটা ফাটা মারাত্মক অবস্থা নিয়ে এসেছে, এবং এর মধ্যে একটা বড় অংশ আসে যারা হচ্ছে যে সংজ্ঞাহীন অবস্থায়। তো এটা সম্ভব হয় না। তো ওই জায়গাটায় ওই যে পদোন্নতির বিষয়টি আপনি খেয়াল করবেন, যখনই একটা ইনস্টিটিউট হয়, আমি একদম প্রজেক্ট থেকে শুরু করে বলতে পারি, একটা প্রজেক্টের শুরু থেকে আমি অবজার্ভ করেছি, যখন সেটা লোকবল প্রস্তাব করা হয়েছে যে 760 জন লোকবল লাগবে, ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্ট, ওইটা যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেল ওইটা কমে হলো 700 থেকে 600, ওইটা যখন জনপ্রশাসনে গেল হলো 500, যখন ফাইনালি অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য গেল ওটা 300 হয়ে ফিরে আসলো। তো ওনারা তো বুঝতে পারছেন না যে 300 লোক দিয়ে এই প্রতিষ্ঠান চালানো সম্ভব না। হসপিটাল মানে 24 আওয়ার সিস্টেম, এবং এই 24 আওয়ার সেবা দিতে হবে, 24 আওয়ার লোকজন থাকতে হবে, একজন মানুষের পক্ষে 24 আওয়ার সেবা দেওয়া সম্ভব না। তো এইটাই যে প্রশাসনের হাত থেকে স্বাস্থ্যকে বের করে আনতে হবে, স্বাস্থ্যকে স্বাস্থ্যের মানুষদের হাতে পরিচালনার দায়িত্ব দিতে হবে। জি ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। প্রতি বছর চিকিৎসা বাবদ $5 বিলিয়ন বিদেশে চলে যায়, বাংলাদেশের মানুষ গিয়েই এটা খরচ করে, এবং টাকার অঙ্কে প্রায় এর পরিমাণ 60,000 কোটি টাকা। দেশের এত হাসপাতাল ক্লিনিক থাকার পরেও কেন এই বিদেশমুখীটা, এবং এটা কমিয়ে আনার উপায় কি? প্রথমত এই আলোচনাগুলো থেকে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে আমাদের সরকারি হাসপাতালে যে পরিমাণ সেবার জন্য চাপ, সেই অনুযায়ী আমাদের লোকবল তো নেই, আমাদের অবকাঠামো নেই, আমাদের নানান অসুবিধা। তো সেখান থেকে তখন যখন প্রাইভেট সেক্টরে যাচ্ছে, এটাও উঠে এসেছে যে প্রাইভেট সেক্টরের যে অনিয়ন্ত্রিত অবস্থা, তাতে মানের সঙ্গে অর্থের যে মূল্য তার কিন্তু কোনো অনেক সময় মানে সমানুপাতিক না, হ্যাঁ, তার কোনো মেলে না। তো এবং শেষ পর্যন্ত সেখানেও কিন্তু ব্যবহারের যে সমস্যাটা, এই ব্যবহারের সমস্যাটা চলে আসে। তো এর জন্য কিছু কিছু আছে যৌক্তিক যাওয়াটা যৌক্তিক হয় অনেকের, কিন্তু অযৌক্তিক যাওয়া অনেক। আসলে যখন আপনি একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মানুষজন হাঁচি কাশির জন্য যখন সিঙ্গাপুর, ব্যাংকক বা ভারত চলে যায়, যারা আমাদের দেশের রোল মডেল, তারা যখন বিদেশমুখী হয়, তখন সাধারণ মানুষের কাছে এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে যায়। সত্যি বলতে কি যে বাংলাদেশে যেমন কোভিডের সময় তো কেউ বাইরে যায়নি, মারা গেছে কয়জন বলুন তো?
কিন্তু তারপরেই আবার যেই শেষ হয়ে গেল সেই মুহূর্তে আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। হ্যাঁ, আমাদের এখানেও সরকারি হাসপাতালে যে একদম সেবা নেই তা না, কিন্তু সেই সরকারি হাসপাতাল থেকে বেসরকারিতে যাওয়া এবং তার মধ্যে কর্পোরেট হাসপাতালে যাওয়া এটা একটা স্ট্যাটাস সিম্বলও বটে। হ্যাঁ, সুতরাং এখানে দুটো ব্যাপারই রয়েছে। আবার কিন্তু অনেকে আছে যে জমি জমা বিক্রি করেও তাদের ওই যে বললাম কিছু অযৌক্তিক রয়েছে, কিছু যৌক্তিক রয়েছে। যৌক্তিক কথা হচ্ছে যে সঠিক সময়ে সেই সেবাটা পায় না, এমনকি প্রাইভেট সেক্টরেও পায় না, সেই ব্যবহারটাও পায় না। ভারতে প্রধানত ব্যবহার একটা প্রধান বিষয় হয়ে যায়, কারণ সেই যে ওই যে ভিড়ের ব্যাপারটা। আমরা আসলে মূল সমস্যাটা কি জানেন, ইতিমধ্যেই আমাদের রাশেদ রাব্বি কিন্তু এই বিষয়টা অনেকদিন কথা বলেছেন, কাজ করেছেন, প্রফেসর হামিদ সাহেব বলেছেন, আতর সাহেবের কথাও কিন্তু এসে গেছে যে রেফারেল যখন কথাটা উঠছে, দেখুন কোথা থেকে শুরু করতে হবে। আপনার যে প্রশ্নটা ডক্টর হামিদকে বলেছেন, আসলে শুরু করতে হবে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেটা প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেশন বলে এটাকে, এবং এটা মাথা খুঁড়ে বের করতে হবে না। এই কোভিডের পরে আসলে একটা জেনেভাতে একটা ফ্রেমওয়ার্ক হয়েছে, ফ্রেমওয়ার্কে রিভিউ করা হয়েছে যে কোন স্বাস্থ্য ব্যবস্থাটা সবচেয়ে ভালো, কস্ট ইফেক্টিভ, রেজিলিয়েন্ট। সেখানে বেরিয়ে এসেছে যে প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড স্বাস্থ্যসেবা এটা রিফর্ম করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। এবং প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড যে স্বাস্থ্যসেবার জন্য কৌশলপত্র করতে বলা হয়েছে। 2001 সালের ডিসেম্বরে কোভিডের ভিতরে এই কৌশলপত্র সাউথ ইস্ট এশিয়া রিজনের হয়েছে এবং আমাদের দেশ সেটা সিগনেচারি, এবং সেখানে বলা হয়েছে যে হ্যাঁ আমরা এরপর থেকে পিএসসি ওরিয়েন্টেড করব। কিন্তু মানে অর্থনীতির লোক প্রফেসর হামিদ সাক্ষী আছেন যে যখন বাজেটের বিভাজন হচ্ছে তখন কিন্তু সবচেয়ে ওই সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার, বড় বড় হাসপাতাল, বড় বড় অবকাঠামো, শুনতে অবাক লাগবে কিন্তু স্বাস্থ্যের এই কম অর্থের মধ্যেও বাজেটের প্রধানতম অংশ চলে যাচ্ছে ওই অবকাঠামো। আপনি যে যন্ত্রপাতির কথা বললেন, শয়ে শয়ে হাজার কোটির যন্ত্রপাতি, অব্যবহৃত যন্ত্রপাতি, জনবল নেই, সেই জায়গাগুলোতে চলে যাচ্ছে। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, মাঝে মাঝে আমরা রোগীদের বিক্ষুব্ধ স্বজনদের দ্বারা ডাক্তার আক্রান্ত হতে দেখছি, আবার রোগীদেরও অনেক রকম অভিযোগ রয়েছে। আমরা দেখি যে এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে আস্থার জায়গাটা, এই যে সম্পর্কটা, এখানে কিন্তু মনে করেন দুপক্ষেরই 2 রকমের অভিযোগ রয়েছে। আর সবচেয়ে বড় কথা আপনার মানে যে কোনো বিশৃঙ্খলাই কিন্তু একরকম আপনার মানে এক জনবহন্তি তৈরি করছে। এটা তো কোনোভাবেই কাম্য না। এই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় কি? কারণ মানে আপনার এখানে আপনার হেলথ পলিসির কথা বলা হচ্ছে, কিন্তু যে কথাটি উঠে আসলো যে আসলে আপনার যদি ওই যে আমাদের অনেক আইন আছে কিন্তু সেগুলো কার্যকর নয়, মানে প্রচলিত আইনের প্রতি যদি আস্থা রাখা যায়, সেটাকে দিয়েই যদি কাজটা করা যায়, তাহলে তো আপনার সেটার প্রয়োজন হয় না। আপনার কাছে শুনতে চাচ্ছি। জি, আপনি যে প্রসঙ্গটি অবতারণা করলেন, এটা অতি সম্প্রতি যে ঘটনাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে, এর আগেও আমরা দেখেছি। এই ঘটনাটি কিন্তু নতুন না। জি, বিগত আপনার বছরগুলি যদি পর্যালোচনা করেন, প্রতি বছরই অসংখ্য ঘটনা এই চিকিৎসক নিগৃহীত হওয়ার ঘটনা ঘটছে। এমনকি বছর 3 আগে আপনারা জানেন যে খুলনাতে গরিবের চিকিৎসক নামে খ্যাত ছিলেন যিনি, ডাক্তার রাকিব, যিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন, তার চেম্বারে রাইসা ক্লিনিক চিকিৎসারত অবস্থায় সংক্ষুব্ধ যে রুগীর আত্মীয় স্বজন তাকে দেয়ালে মাথা ঠুকে তাকে আপনার ব্রেইন ইনজুরি হয় এবং উনি মারা যান। তো এই অবস্থাটা কিন্তু আসলে আপনার ধীরে ধীরে বাড়ছে, কিন্তু কমছে না এই জিনিসটা। এবং এটার মূল একটা কারণ আমি যেটা মনে করি যে সমাজে আপনার আইনের শাসনের যখন অভাব থাকে, জনগণের মধ্যে যখন আইনটা নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা থাকে এবং সেই প্রবণতা থেকে সে আইন তুলে নিয়ে যখন একটা অপরাধ সংগঠিত করে, সেইটার যখন বিচার হয় না, সে যখন বিচারের ঊর্ধ্বে মনে করে নিজে, তখনই কিন্তু এই ঘটনাগুলি ঘটতে থাকে। সে তখন মনে করে যে আমি সংক্ষুব্ধ, আমি বিচার করব, আমি মারব, আমি সাথে সাথে বিচার পেয়ে যাব, এই ধরনের একটা অবস্থান কিন্তু। এবং বিগত 14-15 বছরে কিন্তু এটা এমনভাবে হয়েছিল যে কোনো নেতার আপনার রুগী আসলে আমরা চিকিৎসকরা খুব ভীত থাকতাম তাকে চিকিৎসা করতে। কারণ কোনো কারণে আপনি তো আল্লাহ না, আপনি খোদা না, কারণ চিকিৎসা করতে গেলে কিন্তু ভুলভ্রান্তি অথবা আপনার শত চেষ্টা সত্ত্বেও রুগীর কিন্তু আপনার মৃত্যু হতে পারে, অথবা অঙ্গহানি হতে পারে, অথবা রুগীরা ভালো নাও হতে পারে। কিন্তু দেখা গেল যে আপনাকে দায়ী করে
সে আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে গেলো, মারপিট করা শুরু করলো। চেয়ারম্যান সাহেব উনি চিকিৎসককে বাসায় নিয়ে আপনার রীতিমতো নিগৃহ করলো। এটা কিন্তু অসংখ্য ঘটনা আছে, যার কারণে নেতাদের আত্মীয় স্বজন হলে কিন্তু এক ধরনের অ্যাভয়েডেন্স ছিল আমাদের মধ্যে। তো এই ঘটনারই শেষ ঘটনা ঘটলো ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা মনে করি যে এইটা যদি আমরা রহিত করতে চাই, আস্থার সম্পর্ক ফিরিয়ে আনতে চাই, 1 নাম্বার জিনিস হলো আইনের শাসনকে আপনার ফিরিয়ে আনতে হবে। এটা কোনো বিকল্প নাই। যেই আপনার অপরাধী হোক, সে নিজে আইন তুলে নিতে পারবে না। আইনের মধ্যে দিয়ে সে যদি চিকিৎসক যদি কোনো ভুল চিকিৎসা করে থাকে, অবশ্যই দায়ী চিকিৎসক যে প্রচলিত আইন আছে তার মাধ্যমে তার বিচার হতে হবে। অন্য কেউ তার বিচার করতে পারবে না। নিজের হাতে আইন তুলে নাও, এটা তো কোনোভাবে কোনো জায়গাতেই কাম হতে পারে না। এবং দেখেন আপনারা যে স্বাস্থ্য ব্যবস্থার আজকে যে চরম যে আপনার দুর্নীতিগ্রস্ত এবং যে খারাপ অবস্থা, আমাদের যে প্রচলিত আইনগুলি আছে এগুলির যদি সঠিক প্রয়োগ হতো ঠিক মতো, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি হতো। আপনি দেখেন প্রাইভেট মেডিকেল কলেজ, আমাদের প্রায় 77টা মধ্যে প্রাইভেট মেডিকেল কলেজ আছে। আমরা যদি প্রাইভেট মেডিকেল কলেজের যে আইন সেটা যদি দেখি, একটা প্রাইভেট মেডিকেল কলেজ করতে গেলে আপনার একটা হাসপাতাল আগে তৈরি করতে হবে, একটা 250 বেডের হাসপাতাল। দেন 2 বছর 2.5 বছর এটা চালু থাকার পরে ইউ উইল হ্যাভ টু মেক এ সেপারেট বিল্ডিং। সেইখানে আপনার একাডেমিক অ্যাক্টিভিটিস করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে। দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর আপনার পারমিশন। এখন দেখা যাচ্ছে কি, দেখবেন যে আপনি যদি ঘুরেন, ম্যাক্সিমাম প্রাইভেট মেডিকেল কলেজের মালিক হলো সরকার দলীয় নেতা। একটা বাড়ির মধ্যে কোনো হাসপাতালের কোনো ল্যাব নাই, কাঠামো নাই, ল্যাব নাই, শিক্ষক নাই, আপনার ডাক্তার তৈরির একটা মেশিন তারা তৈরি করেছে। এবং ওইখান থেকে টাকার বিনিময়ে যে চিকিৎসকটা বের হচ্ছে সে তো আসলে সঠিক এবং ভালো মতো ট্রেন্ড চিকিৎসক হচ্ছে না। সে পাশ করার পরে বিএমডিসির লাইসেন্স নিয়েই সে আবার টাকা কামানোর জন্য অবৈধভাবে লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে পন্থা, এটা কিন্তু নিয়ম কি, আপনার প্রথম হাসপাতাল করতে হবে, সেই হাসপাতালে আপনার 30% বেড মাস্ট বি ফ্রি ফর দ্য পুয়ার পেশেন্ট। আপনার 10% থাকতে হবে আইসিইউ বেড। একটা 500 বেডের হাসপাতালে আপনার 50টা আইসিইউ বেড থাকতে হবে। আপনার কোভিডের সময় দেখছেন যে কি পরিমাণ আইসিইউর অভাবে আমাদের দেশ। যদি এই সমস্ত হাসপাতালগুলিতে 10% না 5% আইসিইউ বেড থাকতো, আপনি যে নিয়মগুলোর কথা বললেন, আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু তাদের মানে এইটা নিয়ে যে এই হাসপাতালগুলোতে যে কোনো অডিট হবে, যে কোনো ইন্সপেকশন যে হবে, যে নিয়মগুলোকে তারা ভাই ইন্সপেকশন রেগুলার হচ্ছে। দেয়ার ইজ এ হিউজ টিম মানে হেডেড বাই আপনার ডিজি হেলথ, হেডেড বাই ঢাকা ইউনিভার্সিটি, হেডেড বাই তাহলে সেখানেও কারাপশন আছে। দে গো, দে টেক দ্য প্যাকেটস, যায় ইন্সপেকশনে যায়, প্যাকেটটা পকেটে ভরে, একটা ভালো লাঞ্চ খায়, যে কিচ্ছু নাই সবটা দিয়ে আসে, খুব ভালো। অথচ ল্যাব নাই, কিচ্ছু নাই, কোন রকম আপনার যে কমপ্লেইন্সগুলো করার কথা। আই ওয়াজ এ ডাইরেক্টর অফ হলি ফ্যামিলি হসপিটাল, তখন এই ডিজি অফিস থেকে ইন্সপেকশনে আসছিল হলি ফ্যামিলির লাইসেন্স রিনিউ করার জন্য। উনি নাস্তা করলো, দেখলো হাসপাতাল ঘুরে, আমাদের হলি ফ্যামিলি হাসপাতাল আর লাইসেন্স রিনিউ হয় না, হয়ই না। 3 মাস 4 মাস 5 মাস। ঘটনা কি, তৎকালীন যে ডিজি ছিল তাকে আমি ফোন করলাম যে ভাই, দিস ইজ দ্য কন্ডিশন, ইয়োর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হ্যাজ কাম টু আস, উই ডিড নট গিভ ইউ এনি প্যাকেট। সে তো আমাদেরটা রিকমেন্ড করতেছে না। বলেন কি, আপনাদেরটা কেন করবে না? হলি ফ্যামিলিতে তো সবই রিনিউ করার জন্য যে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ করা আছে, সাথে সাথে পরের দিন আমারটা হয়ে গেল। অথচ অন্যান্য একবারে ক্লিনিক যে কিচ্ছু নাই, সেটার লাইসেন্স কিন্তু রিনিউ হয়ে যাচ্ছে। তো আমরা তো অনেক এরকম কলেজ জানি প্রাইভেট, যেগুলোতে আসলে কোনো ল্যাব নাই, মানে মিনিমাম আপনার যেটা 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 ইনশিওর করতে সব কিছুই নাই, কিন্তু তারা বছরের পর বছর কিভাবে আপনার মানে এবং ছাত্র সংখ্যা বাড়াচ্ছে, তারা ছাত্র সংখ্যা বাড়াচ্ছে। আপনি যদি আপনার ছাত্র সংখ্যা বাড়াইতে চান, তাহলে আপনার হাসপাতালের বিছানার সংখ্যা বাড়াতে হবে, ডাইরেক্টলি রিলেটেড কিন্তু এটা। কিন্তু সেটা 250 বেডের একটা হাসপাতালের জন্য 50টা ছাত্র ভর্তি করতে পারবেন। হ্যাঁ, মানে এটা রেশিও কত আসে বোধহয়, হ্যাঁ 5:1। হ্যাঁ, এছাড়া আপনি পারবেন না। কিন্তু আপনি যান, ইউ গো টু ইন্সপেকশন, পাবেনই না, বিছানা নাই। হ্যাঁ, কিন্তু সে 150 ছাত্র ভর্তি করতেছে। তো আমরা আশা করবো তো অন্তত এখন এগুলো অফকোর্স
কিন্তু এটা হবে কখন? আমি আপনার কাছে আসতাম। আসিফ ভাই, আমি জাস্ট এটা বলি, এইটা এই যে আমাদের এই যে বর্তমান সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু যে করাপ্টেড নেক্সাস তাকে পরিবর্তন যদি না করা হয়, যারা পলিসিকে তাদেরকে রেখে আপনি কোনো পরিবর্তন পাবেন না। জি, ইউল হ্যাভ টু কাট অফ দি নেক্সাস। জি স্যার অত্যন্ত ভালো কথা বলছেন। স্যার যে কথা বলছেন, একটা জিনিস স্যার বলছেন যে আমি বলতে চাচ্ছি যে ডাক্তার মারার যে প্রবণতা, যেমন ইমার্জেন্সিতে অনেক রোগী আসে ব্রড ডেড হয়ে, মানে ব্রড ডেড বলতে আপনার রোগী পথেই মারা গেছে, বাট আসার পরে সে কোনো কথা নাই, কমপ্লেন নেই, আমার রোগীকে অ্যাটেন্ড করেন, অক্সিজেন দেন। কিন্তু আমি যে তাকে বলবো যে আপনার পেশেন্টটা নাই বা এক্সপায়ার্ড করে গেছে, সেটা কিন্তু আমি বলার সুযোগও পাচ্ছি না। আমি তার কাছে গিয়ে দেখলাম, পালস দেখলাম, বা আমি একটু এক্সামিনেশন করতেছি, তার ভিতরে কিন্তু আমাকে মারতেছে। মানে বাংলাদেশের মানুষের মানে এমন একটা মেন্টালিটি হয়েছে যে ডাক্তারকে মারতে হবে। কিন্তু আপনি এটা চিন্তা করছেন না, আপনি যে ডাক্তারকে মারছেন সেই ডাক্তারটা তো আরও 5টা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ওইখানে আসে, তো আপনি তাকেই মেরে যদি আপনি তাকেই আইসিইউতে পাঠান বা তাকেই যদি অপারেশনের টেবিলে পাঠান, তাহলে বাকি যে 5 জনের আছে সে 5 জন কে চিকিৎসা দেবে? এটা একটা বড় ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট যেটা, যে ডাক্তার হওয়া, স্যার যেটা বললেন যে ভুরি ভুরি পাস করতেছে, রিসেন্টলি কিন্তু একটা জিনিস, একটা ইনসিডেন্স হয়েছে যে ম্যাথসদের বিষয়। আপনি 6 মাসের একটা কোর্স করলেন, 3 বছরের একটা কোর্স করলেন, আপনি নামের আগে ডাক্তার লেখা ফেললেন। হোয়াট ইজ দিস? আমি নিজে 5 বছর পড়াশোনা করছি, এন্ট্রি এক্সামের জন্য আমার পড়াশোনা করতেছি। এটা তো অনুমোদিত না, এটা তো লিখে ফেলছি। আমি জাস্ট বলছি আর কি, এটা তো ক্রাইম। জি, ডেফিনেটলি বিচার হইতে হবে, তো সেই ক্ষেত্রে জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ এটা, যে আমি একজন চিকিৎসক হয়ে আমারও এখনো কিছু কিছু ড্রাগ লিখতে গেলে না আমার ভয় লাগে, চিন্তা হয় যে এইটার যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেটা যে আমি কন্ট্রোল করবো, ওই ড্রাগটার সম্বন্ধে কি আমি প্রপার জানি, ওইটার মেকানিজম কি আমি জানি, এটা চিন্তা করতে গেলে না আমি তখন স্তব্ধ, মানে আমি চুপ হয়ে যাই যে আমি কি আদৌ দিব চিকিৎসাটা, অথবা আপনি সিনিয়র কাউকে আপনি ডেফিনেটলি আমি কনসাল্ট করি। তো সেই ক্ষেত্রে আপনি 6 মাস হোক, 2 বছর হোক, 3 বছর হোক, একটা কোর্স করে আপনি ডাক্তার অনুমোদন দিয়ে দিচ্ছেন, তাহলে অনুমোদনটা কি আদৌ দিচ্ছে না? কেউ দিচ্ছে না, বাট মানে চলতেছে কথা, স্ট্রাইক করতেছে, মানে এটা আমি মনে করি স্ট্রাইক হওয়ার তো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে যে ডাক্তারটা মানে ধরেন কথার কথা যদি সে অনুমোদন পেয়েও যায়, তো আপনি জাস্ট চিন্তা করেন ওই লোকটার জন্য, মানে এখন তো দাবি আদায়ের মৌসুম চলছে, যে যার মতো স্ট্রাইক যাচ্ছে। তো এখন সেই ক্ষেত্রে ওই কবে আবার বলে ফেলে যে 6 মাসের মধ্যে ডাক্তার জি দিতে হবে, অথবা আমরা স্ট্রাইকে যাব। তো এখন ধরেন অলরেডি তারা কিন্তু নামের আগে চিকিৎসক বা ডাক্তার লাগায় চিকিৎসা করতেছে। এখন আমার কথা হলো যে ওই ডাক্তারের হাতে, হাতুড়ি ডাক্তারই বললাম আমি তাকে, বা তাদেরকে কি বলে ওই যে ম্যাটসি, তো তার হাতে যদি কোনো চিকিৎসা মানে পেশেন্ট যদি ভুল চিকিৎসাতে মারা যায়, নিউজে কিন্তু রিপোর্ট আসবে ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে, আপনি কিন্তু দোষারোপ কিন্তু আমাকে করতেছেন, কিন্তু আমি কিন্তু এটা দায়ভার না, আমার না। এই বিশৃঙ্খলাটা বিদ্যমান। আমরা এখান থেকে তো এই যে সংস্কার, এত প্রাণের বিনিময়ে ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেইখান থেকেই কিন্তু আমরা এখন অনেক আশাবাদী যে নিশ্চয়ই সেই সংস্কারগুলো আমরা পাবো, এবং ধীরে ধীরে এগুলোর মধ্যে দিয়ে আসলে এত বিশৃঙ্খলা যে এটা রাতারাতি আমরা আশা করা ঠিক হবে না। তারিকুল ইসলাম যেমনটি বলেছিলেন যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, তো ওটাও তো আমাদের আস্তে আস্তে, মানে একবারে সব ফেলে দিলেও তো আসবে না। ডেফিনেটলি তারিকুল ইসলাম, আপনার কাছে আমি আসতে চাই, 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে? আমাদের কিন্তু অনেক আশঙ্কা, মানে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এবং মানে এর পাশাপাশি আশঙ্কাও আছে। মানে ব্যাপারটা হলো কোনোভাবেই আমরা কিন্তু ফেল করতে পারবো না, এই সুযোগ আমরা কোনোভাবে হাতছাড়া করতে পারবো না। এই কারণেই কিন্তু অনেক শক্তভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনার কাছে আমরা শুনতে চাই যে আসলে সেই চিকিৎসা, সেই নতুন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন হওয়া উচিত, কেমন চিকিৎসা ব্যবস্থাটা আমরা দেখতে চাই। জি, আজকে যে গণ অভ্যুত্থানটি হয়েছে আজকে আমাদের বাংলাদেশে 5 আগস্টে, যেটি আমরা একটা প্রাথমিক বিজয় অর্জন করি, সেটিকে আমরা যদি বিপ্লব নাও বলতে পারি, শুধু গণ অভ্যুত্থানও যদি বলি, তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে গণ অভ্যুত্থান প্রাথমিকভাবে আসু কারণ যেটি ছিল গণ অভ্যুত্থানের সূচনাটা, সেটি হয়েছিল কিন্তু একটা বৈষম্য। স্বাস্থ্য ব্যবস্থা এমন একটি ব্যবস্থা বাংলাদেশে, এখানে বৈষম্য যে একেবারে যে মানে দিনের আলোর মতো পরিষ্কার, যে মানুষগুলা যে বাংলাদেশে প্রায়, আমি একটি ডাটা দেখেছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের একটি ডাটা, একটি রিপোর্টে দেখলাম, সেটি হচ্ছে যে প্রায় 64% রুরাল এরিয়ার পিপল যারা, তাদের প্রায় 64% আপনার খুব বেশি অসুস্থ না হলে ডাক্তারের কাছে জানি না। আবার যারা ডাক্তারের কাছে যাচ্ছেন না, নর্মাল যে অসুস্থতাগুলো নর্মাল তাদের কাছে মনে হচ্ছে,
কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যাচ্ছে সেই অসুস্থতায় সে মারা যাচ্ছে, সেটা দীর্ঘ সময় পর্যন্ত। ব্রেস্ট ক্যান্সারের মতো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারের কাছে যাওয়া তো দূরের কথা, তারা যাচ্ছে হচ্ছে আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে অথবা যাচ্ছে কবিরাজের কাছে। তার অনেক কারণ হিসাবে আপনারা সোশ্যাল কালচারাল অনেক কিছু আনতে পারেন, বাট সর্বোপরি যে জিনিসটি সেটি হচ্ছে যে পয়সা কই। 10 টাকায় সে হোমিওপ্যাথির ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে পারছে, কবিরাজের কাছ থেকে 200 টাকায় হয়তো সে কিছু তাবিজ, কিছু ভেষজ, কিছু জিনিসপাতি নিয়ে আসতে পারছে। কিন্তু তার যে চিকিৎসা দরকার সেটির জন্য তাকে হাজার হাজার টাকা জমি বেচতে হবে। সে কি জমি বেচে তার খাবে কি? তাহলে আমরা একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার বাংলাদেশে চাই। প্রথম কথা যেটি হচ্ছে যে এখানে সবার অ্যাক্সেস টু অল টু দ্য হেলথ কেয়ার, সবার ইকুইটেবল। এবং আমার মনে হয় এর সাথে ইন্স্যুরেন্সটাও, বিমাটাও খুব জরুরি, যেটা আমাদের বাংলাদেশে একেবারেই খুবই কম আমরা দেখি না, যেটা উন্নত বিশ্বে কিন্তু সবার আগে হেলথ বিমার কথা বলবেন। ইউনিভার্সাল বিমা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বাস্থ্য বিমা করা হয়েছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার আছেন, এ যে কি দুরবস্থা এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটা তো মানে এক্স্যাক্টলি সংস্কার করতে হবে। তাহলে সারা দেশে ইমপ্লিমেন্ট করবেন, এর জন্য যে মানে সবার আগে আপনাকে দুর্নীতি মুক্ত করতে হবে, আপনাকে যে ব্যুরোক্রেটিক যে কমপ্লেক্সিটিগুলো সেগুলো দূর করতে হবে, একটি ফ্রি এবং হচ্ছে ফাস্ট একটি সিস্টেম বিল্ড আপ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা ভাবছি সেটি হচ্ছে মডার্নাইজেশন। আমাদের আপনি যান সদর হাসপাতালগুলো তো দূরের কথা, আপনি টার্সিয়ারি হসপিটালগুলোর কথা বললেন। একটু আগে আমাদের মধ্যে আলোচনা হলো যে বাংলাদেশে ক্যান্সারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পেট স্ক্যানের মতো একটি মেশিন মাত্র 2টা। এটা আপনি কিভাবে এটা আপনি অ্যাকসেপ্ট করবেন? কোনোভাবেই গ্রহণযোগ্য, কোনোভাবেই না। আবার আপনি বান্ধাত্ব আমলের সব হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোও আপনার হচ্ছে অনেকগুলো কি কাজ করে না, এবং অনেক জায়গায় তো আপনার টেকনিশিয়ানও নাই। তো এই বিষয়টি আমাদের খুবই মানে প্রাধান্য দিয়ে চিন্তা করতে হবে। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে, যেটা আমি মনে করি, আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, সেটি হচ্ছে যে আপনি দেখবেন বাংলাদেশে বর্তমান সময়ে একটি টেন্ডেন্সি আছে মধ্যবিত্তের মধ্যে, যে ইয়াং ডক্টরস যারা আছেন তারা মোর রিলায়েবল দেন দি ভেটেরানস। তার কারণ হচ্ছে যে আমাদের ডাক্তারদের, মেডিকেল প্রফেশনালদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা নেই বলে আমি মনে করি। তারা আপডেট হচ্ছে না। চিকিৎসা বিজ্ঞান কিন্তু প্রতিদিন এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, মানে সফটওয়্যার তো এখন প্রতিটা সেক্টরে, এবং নতুন নতুন রিসার্চ আসছে যেটি আগেরটাকে নালিফাই করছে, যে আগের যেটা বলা হয়েছিল যে চিকিৎসা এই। তো দেখা যাচ্ছে যে অনেক ইয়াং ডাক্তাররা আর ডুইং বেটার দেন দি ভেটেরানস। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই যে ডাক্তাররা যেন প্রপারলি ট্রেন্ড হন। হ্যাঁ, 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশে পাবলিক হেলথের ধারণাটাকে প্রতিষ্ঠিত করতে। বাংলাদেশে পাবলিক হেলথ বলে কিছু নাই। আচ্ছা, কয়টা পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ সাবজেক্ট আছে? আমার জানা মতে জাহাঙ্গীরনগর আর ঢাকা বিশ্ববিদ্যালয় বোধহয় নতুন খুলেছে, আর প্রাইভেট ইউনিভার্সিটি কিছুতে আছে। অথচ পাবলিক হেলথের মতো এত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি দেখবেন যে, আমি পার্সোনালি আমার কথা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরে আমি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে জানছি। চিন্তা করেন, এত মানে সাংঘাতিক একটি বিষয় যে আমি নিজেও আমার অসুস্থতা, আমার যে মনে হচ্ছে যে আমি সুস্থ হয়ে গেছি, আমি ডোজ আর ফুলফিল করছি না, আমি ওষুধগুলো পড়ে থাকছে। আমার জীবনে বহু শতবার হয়েছে, কিন্তু এটি যে পুরো মানব জাতির জন্য একটি হুমকি, এই বিষয়টির জ্ঞান আমার ছিল না। কেন ছিল না? তাহলে এই জ্ঞান আমি যে বাংলাদেশের প্রত্যেকটি ক্লাস 5, 8 এসএসসি এইচএসসিতে বৃত্তি পেয়ে আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমার এই জ্ঞানটি নেই কেন? এত গুরুত্বপূর্ণ এই এডুকেশনটা আমার নেই কেন? এটি একটি বিষয়। মেন্টাল হেলথের তো কোনো বালাই নাই বাংলাদেশে। এটার মানে কি বলবো, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখেছি যে সবাই তো আসলে ইনকাম করে না, সবাই তো টিউশনই করায় না। অনেকে কিন্তু বাবা, যাদের একটু অবস্থা ভালো, তারা বাবা থেকে অনার্স মাস্টার্স করা পর্যন্ত টাকা পয়সা পায়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা বিশাল অংশ নানা রকম মেন্টাল হেলথের জটিলতার মধ্যে ভুগেন, কিন্তু তারা ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন? ওই যে অর্থ পাবে না, দিবে না। যদি বলে যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, টাকা দিবে না। কি দরকার, নামাজ পড়ো ঠিক হয়ে যাবে, কাজ করলে এগুলো চিন্তা মাথায় মানুষের মধ্যে আসে। এটা আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি, এগুলো কোনো কথা না, মানে বায়বীয় কথাবার্তা না। তো আমি দেখেছি এই বিষয়টি, যে মেন্টাল হেলথ নিয়ে আমাদের ধারণাই নাই, অনেকগুলো জায়গা আছে, আমাদেরকে মানে ধাপে প্রত্যেকটা জায়গাতে আমাদের অর্জন করতে। সর্বশেষ যে বিষয়টি আমি যেটা বলবো সেটি হচ্ছে যে ডক্টরদের রাইট নিয়ে আমরা বলেছি, পেশেন্টদের রাইট নিয়ে আমাকে বলতে হবে। পেশেন্টদের যে রাইট আছে, এই ব্যাপারটা পেশেন্টরা অনেক ক্ষেত্রে ডক্টরদের কাছে কিন্তু জিম্মি। তারা জানতেছে না যে আমার এই যে অপারেশনটা হচ্ছে এর কনসিকুয়েন্স কি, আমার কি হবে। আমার একজন
আত্মীয়ের কথা বলতে পারি, রিলেটিভ, যার ম্যাস্টয়েড সার্জারি হয় কানে, ডাক্তার তাকে কিছুই বলেননি যে এটাতে এত বড় একটা রিস্ক আছে, তার যে হচ্ছে মানে জিহ্বার স্বাদ, যে নার্ভটা স্বাদ পাওয়া, খাবারের যে স্বাদ পাওয়ার, এটি একেবারে ডিসেবল হয়ে গেছে এই অপারেশনের পরে। ডাক্তার বলছে যে হ্যাঁ এটাতে এই রিস্ক ছিল, কিন্তু তাকে আগে কেন জানানো হয়নি? নো অ্যান্সার। এই যে একটা ক্রাইম, তার কোনো বিচার নাই। তার এই যে একটা পেশেন্ট রাইট যে আপনি ইনফর্ম থাকবেন, আপনি কনসেন্ট দিবেন, ইউ হ্যাভ টু রাইট টু রিফিউজ দ্য ট্রিটমেন্ট, জাস্ট লাইক দ্য ডক্টর যেমন ট্রিটমেন্ট করতে রিফিউজ করতে পারেন যে এটা আমি করতে পারবো না, আপনি রেফার করতে পারেন, এই রাইটটা আমার পেশেন্টদেরও থাকতে হবে। সো এই টোটাল বিষয়গুলো আসলে পাবলিক হেলথের মধ্যে চলে আসে ঘুরে ফিরে। বাংলাদেশে পাবলিক হেলথটাকে হচ্ছে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যখন এই যে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি যখন করেছি, এর প্রাথমিক লক্ষ্য ছিল যে আহত এবং নিহতদের নিয়ে কাজ করা। কিন্তু আমরা মানে আমাদের যে লং টার্মে যে ভিশন, সেটি আমরা খুব স্পষ্টভাবে আমাদের এক কথায় যদি সামারি করি, সেটা হচ্ছে আমরা চাই বাংলাদেশে পাবলিক হেলথটাকে এস্টাবলিশ করতে হবে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, চিকিৎসা দেশের নাগরিকদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, কিন্তু স্বাধীনতা 53 বছরেও এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি, বরং রাজনৈতিক ব্যর্থতায় পুরো চিকিৎসা খাতের রন্ধে রন্ধে দুর্নীতি আর বৈষম্য ঢুকে গেছে। দেশের চিকিৎসা সেবা খাতকে বৈষম্য মুক্ত করে জনবান্ধব করতে হলে সবার আগে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। পুরো স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে, রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করতে হবে। এই জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ারে গুরুত্ব ও বিনিয়োগ বাড়াতে হবে, সারা দেশে চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে হবে। স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের যে ব্যাপক ঘাটতি রয়েছে তা দূর করতে হবে। যারা এতদিন চিকিৎসা খাতে লুটপাট চালিয়েছে, জনগণের করের টাকা নয় ছয় করেছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। স্বাস্থ্য খাতের সংকটগুলো চিহ্নিত করে তার দ্রুত সমাধানের প্রয়োজনে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিশন গঠন করতে হবে। এই খাতে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। চিকিৎসা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে। চিকিৎসক এবং রোগী উভয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।